কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে আপনারা শুনবেন সৌরভ মুখার্জির অগস্ত্য পুরকায়স্থ সিরিজের কাহিনী প্রেম, পাপ ও একটি অসময়ের মৃত্যু, অন্তিম পর্ব। প্রথম পর্ব যারা শোনেননি বা মিস করে গেছেন তারা ডেসক্রিপশনের শুরুতে আই বাটনে এবং পিন্ড কমেন্টে প্রথম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। আর যারা এত কষ্ট করতে চাইছেন না তাদের জন্য ছোট্ট করে রিক্যাপ রইল। তবে শুরু করার আগে সেই বিশেষ অনুরোধ, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে প্রেম, পাপ ও একটি অসময়ের মৃত্যু, অন্তিম পর্ব। তবে তারও আগে রিক্যাপ। সাহিত্য দীর্ঘজীবী হোক। কলকাতার রাজনৈতিক অশান্তির প্রেক্ষাপটে মহিমা মুখার্জির নৃশংস খুনের তদন্ত শুরু হয়। তদন্তকারী অফিসার অগস্ত্য জানতে পারে ঘটনাস্থল একজন প্রভাবশালী অভিনেতা, রাজনীতিবিদ রথিজিৎ চক্রবর্তীর বাগান বাড়ি। মহিমার ব্যক্তিগত জীবন জটিল। তার পরিবারে অতীতের অস্থিরতা, দিদি লহমার নিখোঁজ হওয়া এবং তার নিজের একটি বিপজ্জনক সম্পর্ক ছিল পরিতোষ নামের এক বিবাহিত ও উগ্র রাজনৈতিক কর্মীর সঙ্গে। তদন্তে উঠে আসে যে খুনের আগে মহিমার শারীরিক সম্পর্ক হয়েছিল এবং খুনটি ব্যক্তিগত আক্রোশ বা সম্পর্কজনিত কারণে হতে পারে। বিভিন্ন চরিত্রের বক্তব্যে সন্দেহের পরিধি বাড়তে থাকে। এই তদন্তের মাঝেই ইন্ডিয়ান পিপলস লীগের নেতা মাস্টারজির পরিকল্পনা মাফিক ঝাড়খণ্ডে একটি জঙ্গি হানার খোঁজ পায় অগস্ত্য। তারপর ইন্ডিয়ান পিপলস লীগের পার্টি অফিসের পিছনে খোলা জায়গাটা এসে দাঁড়ালো অগস্ত্য। প্রায় কোমর অব্দি ঘাস কুচিয়েছে, চারপাশে ঝোপঝাড়। কিছুটা দূরে একটা বাথরুম, গন্ধে গা গুলিয়ে ওঠে। পুলিশের হাতে ধরা পড়ার আগে পরিতোষ বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এখানে এসে কিছু লুকিয়েছিল কিনা তা খুঁজে বার করতে সুবর্ণর লোকজন এখানে কিছুদিন ধরে চিরুনি তল্লাশি চালিয়েছে। জায়গায় জায়গায় মাটি খোঁড়া হয়েছে। আজ সকাল সকাল একটা চাঞ্চল্যকর আবিষ্কারের পর সুবর্ণ অগস্ত্যকে ফোন করে। সুবর্ণর ফোন পেয়েই সব কাজ ফেলে রেখে অগস্ত্য আর বিকাশ এখানে ছুটে এসেছে। একটা বিশেষ কারণে অগস্ত্য সঙ্গে নিয়ে এসেছে স্পোর্টস ওয়ার্ল্ডের মালিক প্রতুল বিশ্বাসকে। ঝোপঝাড় পেরিয়ে পাঁচিলের কাছে একটা জায়গায় মাটি খানিকটা আলগা দেখে সুবর্ণর লোকজন সেখানে খোঁড়াখুড়ি করতেই বেরিয়ে আসে একটা ক্রিকেট ব্যাট। জিএমের ভারী ব্যাট, গায়ে চাপ চাপ রক্ত। সুবর্ণ সদর্পে ঘোষণা করল, এটা লুকোতেই পরিতোষ সেদিন সকালে বাড়ির পেছনে পালিয়ে এসেছিল। রতুলবাবু গ্লাভস পরা হাতে ব্যাটটা নেড়ে চেড়ে অগস্ত্যর উদ্দেশ্যে বললেন, জিএমের কাশ্মীর উইলোর ব্যাট স্যার, দামি জিনিস। আমার দোকান থেকে ঠিক এরকমই একটা ব্যাট চুরি হয়েছিল বটে। এটাই সেই ব্যাট কিনা বলতে পারবেন? অগস্ত্য জিজ্ঞেস করল। রতুলবাবু ব্যাটটা ভালো করে দেখে বললেন, নিশ্চিতভাবে বলা কঠিন স্যার। এই ব্যাট কলকাতাতেই আরও বেশ কয়েকটা দোকানে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, পরিতোষ যেদিন কাজে ইস্তফা দিল সেদিনই কয়েক ঘন্টার জন্য আপনার দোকানের সিসিটিভি খারাপ হয়ে গেল। পরে দেখা গেল জিএমের কাশ্মীর উইলোর ব্যাট চুরি গিয়েছে। তার দিন দুয়েক পরে মাথায় ভারী কিছুর আঘাতে মহিমার মৃত্যু হলো। পরদিন সকালে পার্টি অফিসে পুলিশ হানা দিল। তখন পরিতোষ অফিসের পেছনে পালিয়ে এসেছিল। আর আজ সেখানে মাটি খুঁড়ে রক্তমাখাই ব্যাটটা পাওয়া গেল। দেখুন, এই ঘটনা পরম্পরা কিন্তু পরিতোষকে বিপদে ফেলার পক্ষে যথেষ্ট। কথাটা বিকাশ পড়ল। এই জিনিস দিয়ে বারবার মাথায় আঘাত করলে তো মৃত্যু অনিবার্য স্যার, বলল সুবর্ণ। গর্তটার ঠিক পাশেই দাঁড়িয়েছিল সে। অগস্ত্য তার পাশে গিয়ে দাঁড়ালো। খানিকক্ষণ এক মনে গর্তটার দিকে তাকিয়ে সে কি যেন ভাবল। তারপরে স্বগতোক্তির মতো বলল, গর্তটা প্রায় ফুট 3 গভীর হবে। তারপরে সঙ্গে আসা ফরেন্সিক বিশেষজ্ঞকে অগস্ত্য জানালো, খুনের পরে বেশ কিছুদিন কেটে গেছে। ব্যাটটা মাটির নিচে লুকোনো ছিল।
এই ব্যাট যদি সত্যি মার্ডার ওয়েপন হয়, তাহলে এর ওপরে ফিঙ্গারপ্রিন্ট বা শুকিয়ে থাকা রক্তে ডিএনএ পরীক্ষা কতটা কার্যকরী হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তবু চেষ্টা করে দেখা যাক। প্রতুলবাবুকে বিদায় জানিয়ে সুবর্ণর সঙ্গে পার্টি অফিসের ভিতরে এসে বসল অগস্ত্য। সুবর্ণ, পরিতোষ যখন গ্রেপ্তার হয় তখন তার ব্যাগটা নিশ্চয়ই তার কাছে ছিল। ছিল, আমি নিজে চেক করেছিলাম। বড় সড়ো একটা স্পোর্টস ব্যাগ, তার ভেতর ছিল জামা কাপড়, টুপি, টুথব্রাশ, টুথপেস্ট, কিছু নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র, মোবাইল ফোনের চার্জার, দুটো বই ছিল। একটা হচ্ছে শেষের কবিতা, অন্যটা চে গেভারের গ্লোবাল জাস্টিস, আর একটা ডায়েরি ঘেঁটে বিশেষ কোনো তথ্য অবশ্য পাওয়া যায়নি। ডায়েরির বেশিরভাগটাই খালি। সামনের দিকের কয়েকটা পাতায় ওই পরিতোষের লেখায় কিছু কবিতা ছিল, কোনোটা প্রেমের আবার কোনোটা বিপ্লবের। আচ্ছা, যে ক্রিকেট ব্যাটটা আজ পাওয়া গেল সেটা কি ওই ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা যায়? স্বচ্ছন্দে স্যার। অগস্ত্যর কপালে ভাঁজ গভীর হলো। সে বলল, পরিতোষ মহিমাকে হত্যা করার পরে ব্যাটটাকে ব্যাগে ঢুকিয়ে এখানে নিয়ে এলো। ব্যাগের ভেতরে জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্রে রক্তের দাগ লেগে যাওয়ার কথা। ব্যাটটাকে অন্য কোথাও ফেলে দেওয়া বা নিদেন পক্ষে ব্যাগে ঢোকানোর আগে সেটাকে পরিষ্কার করে নেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ হতো না? সন্ধেবেলা বাড়ির সামনের রাস্তায় গাড়ি থেকে নামতেই অগস্ত্যর দিকে দ্রুত পায়ে হেঁটে এলো বছর 25-এর একটা ছেলে। রাস্তার এদিকটা একটু অন্ধকার, স্ট্রিট লাইটটা কয়েকদিন হলো কাজ করছে না। আবছা আলোয় ছেলেটার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে ছেলেটার পরনে খাদির পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট, এক মাথা এলোমেলো চুল আর গায়ে ঘামের গন্ধ। আপনি অগস্ত্য পুরকায়স্থ? ছেলেটা জিজ্ঞেস করল। তুমি কে? অগস্ত্য নির্লিপ্তভাবে প্রশ্নটা করল। ওই মাস্টারজি আপনার সঙ্গে একটু কথা বলতে চান। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মারুতি ওমনির দিকে ইশারা করে বলল ছেলেটা। ওমনির সামনে পেছনে আরও দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। মাস্টারজি ওরফে বিশাল ত্রিবেদী অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা মায় দেশের উত্তর পূর্ব অঞ্চলে সন্ত্রাসবাদী রাজনীতির আগুন জ্বালিয়ে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমানায় জঙ্গলমহলের রাস্তা ধরে তার প্রবেশ এই পশ্চিমবঙ্গে। সে অল্পভাষী, বিস্তর পড়াশোনা করেছে। ইংরেজি, হিন্দি, তেলেগু, বাংলা, মারাঠি প্রভৃতি ভাষায় অনর্গল কথা বলতে পারে। তার মতে 1947 সালে ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করেনি, বরং বিগত 70 বছরেরও বেশি সময় ধরে খেটে খাওয়া মানুষদের উপরে সরকার এবং শিল্পপতিদের অত্যাচার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এমন স্বাধীনতায় সে বিশ্বাস করে না। তার মতে জরাজীর্ণ সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। দেশের সর্বত্র ছাত্র, কৃষক এবং শ্রমিকদের আন্দোলন গড়ে তুলতে হবে। প্রয়োজনে হিংসার আশ্রয় নিতে হবে। মিলিটারি, পুলিশ এরা সরকারের শোষণের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। সুযোগ পেলেই এদের উপর আঘাত হানতে হবে। অগস্ত্য ঘাড় নেড়ে সামনে এগিয়ে গেল। আইপিএল এর রাঁচি অভিযানের খবর যে সে পেয়ে গিয়েছে তা বিশালকে এখনই বলা যাবে না। গাড়িটার কাছে পৌঁছতেই গাড়ির দরজা খুলে গেল। গাড়ির ভেতরে অল্প আলোয় অগস্ত্য দেখতে পেল বিশালকে, সঙ্গে একজন মহিলা। বিশাল ত্রিবেদী? অগস্ত্য প্রশ্ন করল। এর আগে কখনো সে ভদ্রলোককে চাক্ষুষ দেখেনি। মাস্টারজি। একরাশ সিগারেটের ধোঁয়া ছেড়ে শুধরে দিল বিশাল। আমি আপনাকে আপনার নামেই ডাকা প্রেফার করব। রাতের অন্ধকারে চোরের মতো লুকিয়ে আমাকে ভয় দেখাতে এসেছেন, আপনাকে মাস্টারজি বলে ডাকার কোনো কারণ আমি দেখছি না। মুখ সামলে! অগস্ত্যকে ভীষণ চমকে দিয়ে ভারী গলায় চেঁচিয়ে উঠল বিশালের সঙ্গের মহিলা, এবং অগস্ত্য বুঝতে পারল নারীসুলভ পোশাকে সে বাস্তবে একজন পুরুষ। উগ্র মেকআপ, পরনে ঘন লাল রঙের ফুলহাতা কুর্তা আর সালোয়ার, তার উপরে এমব্রয়ডারি করা ওড়না। এই ভ্যাপসা গরমে তার পোশাকটা অগস্ত্য একটু বেমানান লাগলো। শান্ত হও পিঙ্কি। এই তাহলে পিঙ্কি।
পিঙ্কির আসল নাম প্রদীপ। তার জন্ম হয়েছিল মহারাষ্ট্রের ছোট শহরে। বয়স বাড়তেই তার মধ্যে নারীসুলভ প্রবৃত্তি মাথা চাড়া দেয়। তার কথাবার্তা, চালচলন অন্যরকম। কেউ তাকে বুঝতে পারে না। স্কুলে, খেলার মাঠে, পাড়ায় সর্বত্র তাকে নিয়ে চলতে থাকে ঠাট্টা তামাশা। বাড়িতে সবার অস্বস্তি, কখনো রাগ কিংবা কঠিন শাসন। ওই ছোট্ট শহরে বাড়ির 4 দেওয়ালের মধ্যে প্রদীপ হাঁপিয়ে ওঠে। কয়েক বছর আগেই সে পালিয়ে আসে কলকাতায়। ইন্ডিয়ান পিপলস লিগে যোগ দেয় এবং নাম নেয় পিঙ্কি। মাস্টারজির ভাবনা চিন্তা আধুনিক। সে লিঙ্গ বৈষম্য মানে না। সমাজে সে নিজের এমনই একটা ভাবমূর্তি প্রতিষ্ঠিত করেছে। সমকামী, উভকামী, রূপান্তরকামী, তার আন্দোলনে সবার নিজস্ব সম্মানের জায়গা রয়েছে। কলকাতায় পার্টির ছত্রছায়ায় পিঙ্কি নতুন জীবন শুরু করে। মাস্টারজি তার কাছে ভগবান। পিঙ্কি প্রখর বুদ্ধি ধরে, প্রাণ দিয়ে মাস্টারজির সেবা করে। পার্টির কোনো কাজেই সে পিছোপা নয়। দেখতে দেখতে সে মাস্টারজির ছায়াসঙ্গী হয়ে উঠল। প্রগতিশীল নতুন প্রজন্মের কাছে মাস্টারজির উদার ভাবমূর্তি আরও জোরদার হলো এবং গণমাধ্যমেও প্রচুর লেখালেখি হলো। পিঙ্কি প্রখর বুদ্ধি ধরে, প্রাণ দিয়ে মাস্টারজির সেবা করে। পার্টির কোনো কাজেই সে পিছপা হয় না। পিঙ্কিকে শান্ত করে অগস্ত্যর দিকে ফিরে বিশাল বলল, হ্যাঁ, আলাপ করিয়ে দিই, ওর নাম পিঙ্কি। আমার বিশ্বস্ত সঙ্গী। অনেকদিন মহারাষ্ট্রে ছিল, এখন এখানে এসে আমার সঙ্গে কাজ করছে। কিছুক্ষণ অগস্ত্যর দিকে নিষ্পলক তাকিয়ে বিশাল আবার বলা শুরু করল, আমি আশা করব আপনি এই মুহূর্তে কোনো চালাকি করবেন না। আপনি একা। আমরা দাঁড়িয়ে আছি আপনার বাড়ির দোরগোড়ায়। ভেতরে আপনার বৃদ্ধ বাবা আর 2 ছোট ছেলে আপনার জন্য অপেক্ষা করছে। আর আমার সঙ্গে রয়েছে বেশ কয়েকজন সশস্ত্র দেহরক্ষী। তাছাড়া আমি এসেছি আপনার ইনভেস্টিগেশনের বিষয়ে কথা বলতে, আপনারই স্বার্থে। আপনি ভেতরে এসে বসুন না। অগস্ত্য গাড়ির ভেতরে ঢুকে বিকাশের মুখোমুখি বসল। দরজাটা খুলে রেখে অগস্ত্য একটা পা গাড়ির বাইরে রাখল। আপনি কি ভয় পাচ্ছেন আমি আপনাকে কিডন্যাপ করে নেব? ঠিক তা নয়, তবে দরজাটা বন্ধ করলে আপনার সিগারেটের ধোঁয়ায় আর ম্যাডামের পারফিউমের গন্ধে আমার দম বন্ধ হয়ে যাবে। আর চোখে পিঙ্কিকে দেখে বিকাশের চোখে চোখ রেখে বলল অগস্ত্য, আপনি অবাক হয়েছেন আমি আপনার সঙ্গে নিজে দেখা করতে এলাম বলে? না, তবে একটু অবাক হলাম আপনি আমার বাড়ি চেনেন দেখে। আমার কাছে সব খবর থাকে অগস্ত্য। আমার বন্ধুদের থেকেও আমার শত্রুরা অনেক বেশি কাছের। আপনি ঠিক কি বলতে এসেছেন বলে ফেলুন। আমাকে শহর ছাড়ার হুমকি দিতে এসেছেন নাকি? আপনি খুব বেশি হিন্দি সিনেমা দেখেন বুঝি? তারপরে একটু চুপ করে থেকে সে বলল, না, ঠিক তা নয়। তবে বলতে পারেন আমি আপনাকে সতর্ক করতে এসেছি। হাতের সিগারেটটা নিভে যাওয়ার আগেই বিশাল সেটার থেকে আর একটা সিগারেট জ্বালালো। পিঙ্কি জ্বালালো একটা সরু কালো সিগার। আমার ধারণা আপনি রথিজিৎ চক্রবর্তীর কথায় ভুলে আমার দলের একটি ছেলেকে মহিমা মুখার্জির হত্যাকাণ্ডে ফাঁসানোর চেষ্টা করছেন। আপনারা যদি আমার পার্টির নাম খারাপ করেন তার ফল কিন্তু ভালো হবে না। কি করবেন আপনি? কমিশনারের অফিস উড়িয়ে দেবেন? মিডিয়া আমার সংগঠন নিয়ে যাই বলুক না কেন, আমি কিন্তু ঠিক খুনি নই অগস্ত্য। গরিব মানুষদের স্বার্থ না দেখে সরকার কিছু শিল্পপতিদের পকেট গরম করতে ব্যস্ত। আমার আন্দোলন এই অন্যায়ের বিরুদ্ধে। যে পুঁজিবাদীদের বিরুদ্ধে আপনি লড়ছেন বলে দাবি করেন, ঠিক তাদের মতোই নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনিও তো এই দেশের কৃষকদের, শ্রমিকদের, ছাত্রদের ব্যবহার করছেন। এটুকু বোঝার মতো ক্ষমতা কিন্তু আমারও আছে। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমি এবার আসি। আপনি আমাকে ঘৃণা করেন, তাই না? কি জানেন তো, অনেকদিন হয়ে গেল ফোর্সে আছি। যখন দেখি গরিবদের উদ্ধার করার নামে আপনাদের মতো আন্দোলনকারীরা বিনা দ্বিধায়
মাসে 4,000 টাকা মাইনে পাওয়া কনস্টেবলদের মাথায় গুলি চালায়, অথবা ঘর সংসার ছেড়ে দেশের সুরক্ষার জন্য প্রাণপণ করে ঝাঁপিয়ে পড়া জওয়ানদের নির্মমভাবে হত্যা করে, তখন আপনার এই বাতেলা শুনতে আমার ভালো লাগে না। আপনি নিজেও জানেন আপনার এই শ্রমিক কৃষক ছাত্রদের নিয়ে লড়াইও আসলে আপনার নিজের ক্ষমতা দখলের লড়াই, নাথিং মোর। সেটা আপনার মতামত। আপনিও এই পচা গলা সিস্টেমের একজন অসহায় বেতনভোগী সৈনিক মাত্র। আপনাদের মতো সৎ অথচ দিকভ্রান্ত মানুষদের সঠিক রাস্তায় নিয়ে আসাই আমার পার্টির লক্ষ্য। যাকে সত্যিই রাত বাড়ছে। বাড়িতে আপনার দুটো ছোট ছোট ছেলে আছে, তাদের ঘুমের সময় হলো। যা বলছিলাম, আপনি যদি যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া আইপিএলকে বদনাম করেন, সেটা কিন্তু আপনাকে হাতিয়ার করে আমাদের বিরুদ্ধে শাসক দলের রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু হবে না। আমি জানি আপনিও তা চান না। পরিতোষের পেছনে দৌড়ে সময় নষ্ট না করে প্রকৃত হত্যাকারীকে ধরার চেষ্টা করুন। ওয়েল, পরিতোষ ইজ এ নাইস বয়। পিঙ্কি পাশ থেকে মন্তব্য করল, আপনাদের বাংলায় কি একটা কথা আছে না? হ্যাঁ, ব্যথা ব্যথা। পিঙ্কির আবার পরিতোষের উপরে একটু ব্যথা আছে। যা। এবার পিঙ্কির সলজ্জ প্রতিবাদ শোনা গেল। অগস্ত্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বলল, যাওয়ার আগে আমিও আপনাকে একটা কথা বলে যাই। পরিতোষ যদি এই মুহূর্তে আপনার আশ্রয় থাকে, তাহলে আপনার উচিত তাকে আমাদের হাতে তুলে দেওয়া, জিজ্ঞাসাবাদের জন্য। অন্যথায় আপনি কিন্তু তদন্তে বাধা সৃষ্টি করে আরও একটা অপরাধ করছেন, যার মাসুল আপনাকে দিতে হবে। অগস্ত্য ঘুরে দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা দিল। পেছনে অমনির দরজা বন্ধ হওয়ার এবং একটু পরে 3টে গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ শোনা গেল। সদর দরজা খুলে বাড়িতে ঢুকেই অগস্ত্য দেখল খাবার টেবিলে যথারীতি তার রাতের খাবার ঢাকা দিয়ে রাখা আছে। কিছুদিন আগেও অগস্ত্য না ফেরা অবধি বাবা জেগে থাকতেন, যেমন থাকতো তন্নিষ্ঠা। আজকাল বাবার স্বাস্থ্যের অবনতি হয়েছে, তার উপরে আবার সেই কাক ভরে ঘুম থেকে উঠে পড়ার অভ্যেস। অগস্ত্য অনেক বলে কয়ে ওনাকে রাজি করিয়েছে ঠিক সময় রাতের খাবার খেয়ে শুয়ে পড়তে। মাইক্রোওয়েভে খাবার গরম করতে দিয়ে অগস্ত্য এগিয়ে গেল গুপি বাঘার ঘরের দিকে। পর্দা সরিয়ে ঘরে ঢুকে অগস্ত্য দেখল হালকা নীল আলোয় তার 2 ছেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। খাটের পাশেই তার নিজের বিছানায় ঘুমোচ্ছে বাড়ির নবীনতম সদস্য কালো সাদা কুকুর ছানাটা। ছেলেদের মাথায় হাত বোলাতে বোলাতে অগস্ত্যর মনে হলো একটু আগে বাইরে মাত্র কয়েক মিটারের ব্যবধানে যে পৃথিবীটায় সে ওই নিষ্ঠুর সন্ত্রাসবাদীর সঙ্গে স্নায়ুর যুদ্ধে ক্লান্ত হয়ে উঠেছিল, সেটা যেন এই পৃথিবীর থেকে অনেক অনেক দূরে। একটার থেকে অন্যটাকে অলীক বলে মনে হয়। এই 2 পৃথক পৃথিবীর মধ্যে নিজেকে ভাগ করে নিয়েই অগস্ত্যর দিন যাপন। অগস্ত্য সবেমাত্র ব্রেকফাস্ট শেষ করেছে, এমন সময় বিকাশের কলটা এলো। একটা দুর্ঘটনা ঘটে গেছে, সবিতা আর সঞ্জীব হাসপাতালে ভর্তি হয়েছে, তুমি এক্ষুনি চলে এসো। বিকাশকে খুবই উত্তেজিত শোনালো। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 2 জনকে। বিকাশ সেখান থেকেই ফোনটা করেছে। অগস্ত্য জিজ্ঞেস করল, রতিজিৎবাবুকে খবর দেওয়া হয়েছে? বিকাশ বলল, হ্যাঁ, আজ সকালে ওনার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখান থেকে ছাড়া পেলেই চলে আসবেন। অগস্ত্য সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। হাসপাতালে পৌঁছে অগস্ত্য জানতে পারল গতরাতে সবিতা আর সঞ্জীবের মধ্যে তুমুল বচসা হয়, যা শেষ পর্যন্ত হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। 2 জনেই গুরুতর আহত হয় এবং প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে আসে। প্রতিবেশীদের কাছে মুখার্জিদের ঝগড়া নতুন কিছু নয়।
কিন্তু গত রাতের মতো কাণ্ড এর আগে কখনো ঘটেনি। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তারা দেখে সঞ্জীব সিঁড়ির নিচে অচৈতন্য অবস্থায় পড়ে আছে, তার মাথা ফেটে আশপাশ রক্তে ভেসে যাচ্ছে। সবিতাকে দেখা যায় বেশ কয়েক ধাপ উপরে বসে থাকবে। চোয়াল আর বেশ কিছু দাঁত ভেঙে যাওয়ায় তার মুখের ভেতর থেকে উপচে পড়ছে রক্ত, তাতে ভিজে গেছে তার পরনের শাড়ি। সঞ্জীবকে আইসিইউতে রাখা হয়েছে, তার অবস্থা গুরুতর। মদ্যপ অবস্থায় সবিতার ধাক্কায় টাল সামলাতে না পেরে সে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে। তার মাথার কয়েক জায়গায় ফ্র্যাকচার হয়। তার আগে মত্ত অবস্থায় বাড়ি ফিরে সে সবিতাকে মারধর করে। তার ঘুষিতে সবিতার বেশ কয়েকটা দাঁত ভেঙে গিয়েছে, আর চোয়ালটাও বিসদৃশভাবে পেঁকে রয়েছে। খানিকক্ষণ পরে রথিজিৎ হাসপাতালে পৌঁছল। সেখানে সঞ্জীবের পার্টির সদস্যদের ভিড়। রথিজিৎ তাদের সান্নিধ্যে অস্বস্তি বোধ করছে বলে একবার কয়েক মিনিটের জন্য সবিতাকে দেখে সে ধূমপানের অছিলায় হাসপাতালের বাইরে গিয়ে অগস্ত্যর জন্য অপেক্ষা করতে লাগলো। ডাক্তারের অনুমতি নিয়ে অগস্ত্য কেবিনে ঢুকে সবিতার পায়ের কাছে এসে দাঁড়ালো। নার্স অগস্ত্যকে জানিয়ে দিল সবিতাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, অগস্ত্য যেন তাকে বিরক্ত না করে। কিন্তু ঘুমের ঘোরে অগস্ত্যর উপর চোখ পড়তেই সবিতা কিছুটা চঞ্চল হয়ে উঠল। হাতের ইশারায় অগস্ত্যকে কাছে ডাকল। অগস্ত্য কাছে এলে সবিতা তাকে কিছু বলতে চাইল। অগস্ত্য ঘাড় ঘুরিয়ে দেখল নার্স আপাতত ঘরের বাইরে। সে নিচু হয়ে সবিতার মুখের কাছে তার কান নিয়ে এলো। ব্যান্ডেজের ফাঁক দিয়ে সবিতার ঠোঁটটা কেঁপে উঠল। অস্ফুট স্বরে সে বলল, সঞ্জীব, সঞ্জীব আমার বড় মেয়েকে খুন করেছে। ছোটটাও রেগে মেগে বাড়ি ছেড়ে চলে গেল, আর ফিরল না। অগস্ত্য ইশারায় সবিতাকে শান্ত হতে বলে সোজা হয়ে দাঁড়ালো। মুখার্জিদের প্রতিবেশীরাও সবিতার মুখে এরকম কথাই শুনেছে। একজন অগস্ত্যকে জানালো সে সবিতাকে সঞ্জীবের উদ্দেশ্যে বলতে শুনেছে, মেয়েটাকে মেরেও তোমার শান্তি হয়নি না? আজকে আজকে আমাকে মারতে গিয়েছিলে, তুমি নিজে মরো না কেন? তাহলে তো আমরা একটু শান্তি পাই। বিকাশ অগস্ত্যকে আড়ালে ডেকে নিয়ে এসে বলল, অগস্ত্য, ঘটনার দিন রাত্রিবেলা সঞ্জীব মুখার্জি কোথায় ছিলেন আমি সেটা নিয়ে খোঁজ খবর করেছি। সেদিন রাতে উনি পার্টির এক সদস্যের বাড়িতে ছিলেন, নরেন্দ্রপুরে, বলা যায় শহরের অন্য একটা প্রান্তে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পার্টির আরও কিছু সদস্য সেদিন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। মিটিং শেষ হতে রাত হয়ে যায় বলে সবাই ওই ফ্ল্যাটেই থেকে যান। সব মিলিয়ে মোট 5 জন সেদিন সারা রাত ওখানে একসঙ্গে ছিলেন। একটু থেমে বিকাশ আরও বলল, আর শুধু তাই নয়, আমি ওই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেছি। ওর রেজিস্টারে সঞ্জীব মুখার্জির গাড়ির নম্বরটাও নোট করা আছে, গাড়ি ঢোকার এবং বেরোবার সময়ও লেখা আছে। তার মানে সঞ্জীব বাবুর অ্যালিবাই বেশ মজবুত। তবে ঘটনা প্রবাহ যেদিকে মোড় নিল তাতে তো মনে হচ্ছে লহমার মৃত্যুর রহস্যটা মুখার্জিরা আর গোপন রাখতে পারবে না। সঞ্জীব বাবুকে ওনার অপরাধের শাস্তি পেতেই হবে, হয় ওই আইসিইউতে, না হয় আদালতে। হাসপাতালের বাইরে বেরিয়ে এসে অগস্ত্য রথিজিৎকে বলল, আশা করি লহমার মৃত্যুর ব্যাপারে আপনি আর সত্য গোপন করার চেষ্টা করবেন না। সবিতা দেবী একটু সুস্থ হলে আমি ওনার কনফেশন রেকর্ড করব, দস্তুর মতো একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। রথিজিৎ কোনো কথা না বলে এক মুখ ধোঁয়া ছাড়ল। ক্যাব বুক করার জন্য অগস্ত্যকে ফোন বার করতে দেখে রথিজিৎ বলল, অগস্ত্য, আপনার গাড়ি কোথায়? গাড়িটা সার্ভিসিংয়ের জন্য ছেড়ে দিতে হলো। অগস্ত্য ফোন থেকে চোখ না সরিয়েই বলল, আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আপনি ব্যস্ত হবেন না, আমি একটা ক্যাব বুক করে নেব। আই ইনসিস্ট। আসুন।
পুড়িয়ে আসা সিগারেটটা জুতোর তলায় পিষে সে গাড়ির দিকে এগিয়ে গেল। অগস্ত্যও কথা না বাড়িয়ে তাকে অনুসরণ করল। রথিজিতের লাল অডি A6 গাড়ির সামনে পৌঁছে অগস্ত্য মুচকি হাসল। গাড়ির পেছনে কাঁচের উপরে সাদা কালোয় দাবার ছকের প্যাটার্ন, উপরে হলুদ রঙের গোটা গোটা অক্ষরে লেখা ফলো দ্য স্টার। আর চোখে অগস্ত্যকে হাসতে দেখে রথিজিৎ বলল, মাঝে মধ্যে একটু নির্লজ্জ হতে হয় বই কি। অগস্ত্য মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে গাড়িতে উঠে বসল। আশেপাশের সমস্ত গাড়িকে ওভারটেক করে রথিজিতের গাড়ি বাইপাসের উপর দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলল। ভাবলে মুখে গাড়ি চালাতে চালাতে রথিজিৎ দু একটা জরুরি ফোন কলও সেরে নিল। অগস্ত্যর মনে হলো ক্ষমতাবান মানুষেরা বোধহয় নিজেদের ট্রাফিক আইন কানুনের ঊর্ধ্বে মনে করে। বাইপাস ছাড়ার পরে জায়গায় জায়গায় যানজটের কল্যাণে রথিজিতের গাড়ির গতি একটু কমল এবং অগস্ত্য হাঁপ ছেড়ে বাঁচল। বিকাশ বলল আপনি আজ সকালে ডাক্তারের কাছে গিয়েছিলেন, শরীর ভালো তো? হ্যাঁ, আমি ভালোই আছি। আসলে অর্পিতাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ওই রুটিন চেক আপ আর কি। ইনফ্যাক্ট আপনার বাড়ির খুব কাছেই আমরা ছিলাম। লেক গার্ডেন্সে ডক্টর দেবাঞ্জন ব্যানার্জির চেম্বার চেনেন নিশ্চয়ই? চিনি বই কি, উনি অভিজ্ঞ চিকিৎসক। রথিজিৎ সম্মতিক্রমে মাথা নাড়ল। গাড়ি যখন অফিস থেকে বেশ খানিকটা দূরে, তখন অগস্ত্যর মোবাইল ফোনটা বেজে উঠল। পুলিশ কমিশনার অরূপ রতন মল্লিকের কল রিসিভ করে অগস্ত্য বলতে শুরু করল, হ্যালো স্যার, মহিমা মুখার্জির কেসে আজ একটা ডেভেলপমেন্ট হয়েছে। অরূপ রতন অগস্ত্যকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, সে কথায় পড়ে আসছি, আগে আমার কথাটা মন দিয়ে শোনো। রাঁচিতে পরিতোষ গোস্বামী ধরা পড়েছে। ওখানকার কমিশনার তোমার সঙ্গে কথা বলতে চান। ওনার মোবাইল নাম্বারটা আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি, তুমি ওনাকে আজই কল করবে পজিটিভলি। অরূপ রতনের কল শেষ হলে অগস্ত্য রথিজিতের দিকে ফিরে বলল, পরিতোষ রাঁচিতে ধরা পড়েছে। রথিজিতের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। দারুণ খবর এটা। কনগ্রাচুলেশনস অগস্ত্য, আপনার পরিশ্রম তাহলে সার্থক হলো। হ্যাঁ, মহিমার আত্মা অবশেষে সুবিচার পাবে। আজ তো আমাদের সেলিব্রেট করা উচিত, কি বলেন? কমিশনার যাদব, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং এসিপি পুরকাস্ত। ওপাশ থেকে বলল কমিশনার প্রভু যাদব। আমি নিজে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি ঠিক সময়ে ঝাড়খণ্ডের পুলিশ ও প্রশাসনকে সতর্ক না করলে একটা অঘটন ঘটে যেত। কাউন্টার টেরোরিজম ইউনিটের সাহায্য নিয়ে রাঁচি শহরের বুকে সব মিলিয়ে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে পেরেছি। 3 জন স্থানীয় আর বাকি 3 জনকে পাঠানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে। গাড়ি করে এসেছিল তারা ন্যাশনাল হাইওয়ে 19-এর পথে। রাঁচির বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার পরিকল্পনা ছিল তাদের। আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ, বিস্ফোরক, বৈদ্যুতিক যন্ত্রপাতি উদ্ধার করেছি। এক্সপ্লোসিভ ভেস্ট পাওয়া গেছে 3টে। 3 জনকে হিউম্যান বম্ব হিসাবে ব্যবহার করার প্ল্যান ছিল ওদের। সবাইকেই টাডা কোর্টে তোলা হবে। ইন্ডিয়ান পিপলস লীগ অবশ্য অস্বীকার করছে যে ছেলেগুলি তাদের দলের। যাই হোক, রাঁচির সাধারণ মানুষের তরফ থেকে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। অনেক ধন্যবাদ স্যার। আমি কিন্তু শুধু আমার কর্তব্য পালন করেছি। একটা হোমিসাইড ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি দৈবাত IPL এর এই পরিকল্পনার কথা জানতে পারি। কাল বিলম্ব না করে আমি আপনাদের সতর্ক করে দিই, আপনারা যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে নিশ্চয়ই পরিতোষ গোস্বামী নামে কেউ আছে। ইয়েস, হি ইজ আ ভেরি টাফ ম্যান। ভাঙবে তবু মচকাবে না। ওই ছেলেটি আমার এই তদন্তে সাসপেক্ট লিস্টের একেবারে ওপরের দিকে আছে। ওর DNA টেস্ট করা একান্ত আবশ্যক। নাসিকের ল্যাবে যত তাড়াতাড়ি সম্ভব ওর DNA নমুনা পাঠাতে হবে। আশা করি আপনি এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন। এনিথিং ফর ইউ এসিপি।
নাসিকে আপনার রেফারেন্স দিয়ে নমুনা পাঠিয়ে আমি আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবো। আর কিছু? আপাতত এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কল শেষ করে অগস্ত্য কমিশনার অরূপরতন মল্লিকের নাম্বার ডায়াল করল। অগস্ত্যকে দেখে মিনতি একগাল হাসল। তাকে দেখে মনে হলো পরিতোষের গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে সে যেন নিশ্চিন্ত হয়েছে, বেশ খুশি হয়েছে মনে হলো। মানুষটা যে পুলিশের গুলি খেয়ে রাস্তায় মরে পড়ে নেই সেটা ভেবেই ভালো লাগছে স্যার। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে বলল মিনতি। কি জানেন স্যার, যেদিন ও প্রথম ওই মিউনিসিপ্যালিটি অফিসে বোম মেরে বাড়িতে এসেছিল, আমি সেদিন থেকেই জানতাম এরকম একটা দিন আসবে। তবে তবে ও যে এখনো বেঁচে আছে তাই ঢের। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মিনতি বলল, আচ্ছা স্যার, স্বামী পুলিশের হাতে ধরা পড়েছে আর আমার একটুও দুঃখ হচ্ছে না, এটা দেখে আপনার আমাকে খুব খারাপ মনে হচ্ছে, তাই না স্যার? না না, ভালো মন্দ বিচার করার আমি কে? আমি শুধু আমার ডিউটি করি। সে পুলিশের হাতে ধরা পড়েছে। ওই মাস্টারজি আর ওর জীবন নিয়ে খেলতে পারবে না। এবারে দেশের আইন যা ন্যায্য মনে করবে তার সেই রকমই শাস্তি হবে। একদিক থেকে ভালোই হলো, এবারে আর রোজ রাস্তার দিকে তাকিয়ে থেকে ওর জন্য অপেক্ষা করতে হবে না। বাড়িতে থাকলেও সব সময় ভয় করত, এই বুঝি আবার বেরিয়ে যাবে, হয় কোথাও গিয়ে মারামারি করবে, নয়তো ওই ছেনালটার সঙ্গে ফুর্তি করবে। আর সেসব চিন্তা নেই। অগস্ত্য কিছুক্ষণ অবাক হয়ে ভাবল, কি জটিল মনুষ্য চরিত্র, কি বিচিত্র আমাদের মনের গতি প্রকৃতি। মহিমার সঙ্গে তোমার স্বামীর একটা সম্পর্ক ছিল, এ কথা তুমি কেমন করে জানলে? সেটা না একটা অদ্ভুত ব্যাপার। এই কয়েক মাস আগে বাড়িতে একটা ফোন এলো, একটা মেয়ে বলল সে নাকি ওই পার্টিরই মেম্বার, পরিতোষের বিষয়ে সব কিছু জানে। পরিতোষ নাকি একটা কলেজের মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। প্রথমটা আমি বিশ্বাস করতে চাইনি, ভাবলুম কেউ বুঝি মশকরা করছে। কিন্তু কয়েকদিন পরপরই ফোন আসতে লাগলো। কোন দিন তারা সিনেমা দেখতে গেছে, কোন দিন তারা রেস্টুরেন্টে খেতে গেছে, কোন দিন পরিতোষের কোন বন্ধুর বাড়িতে গিয়ে তারা শুচ্ছে। একের পর এক খবর আসতে লাগলো। মেয়েটার নামও বলল সে, মহিমা। আমি যখন এই নিয়ে পরিতোষের সঙ্গে কথা বলতে গেলাম, সে বেজায় রেগে গেল, আমাকে মারতে এলো। আমি ভয় পেয়ে আর কোনো দিন তাকে এই নিয়ে প্রশ্ন করিনি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা আমাকে ফোনে যা যা বলেছে সব সত্যি। অগস্ত্যর মনে হলো মিনতির শুধু যে দৈহিক শক্তি নেই তাই নয়, তার মানসিক শক্তিরও বড় অভাব। ছক কষে খুনের পরিকল্পনা করা এবং তাকে বাস্তবায়িত করা তার কাজ নয়। রাগ, ক্ষোভ, দুঃখ থেকে এই ধরনের মানুষদের অনেক কিছু করার উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করা হয়ে ওঠে না। মহিমার অনিষ্ট করার ক্ষমতা তার নেই, কিন্তু মহিমার মৃত্যুতে পরোক্ষভাবে তার প্রতিহিংসা চরিতার্থ হওয়ায় সে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বেশ খুশি হচ্ছে। শেষ কবে ফোন এসেছিল? মহিমা মারা যাওয়ার পরে একদিন সে আমাকে ফোন করেছিল, বলল তোমার পথের কাঁটা সরে গেছে, আর চিন্তা নেই। কিন্তু পরিতোষ সেই যে ঘর ছাড়লো আর তো ফিরল না। আমার পথের কাঁটা সরে গিয়েই বা আমার কি লাভ হলো স্যার? স্বামী কোনোদিনই আমার হলো না, কোনোদিন না। কথাটা শেষ করেই মিনতির চোখ ছলছল করে উঠল। তোমাকে যে ফোন করতো তার নাম কি সে বলেনি? তুমি কোনোদিন জানতে চাওনি? না স্যার,
একদিন নাম জিজ্ঞেস করেছিলাম, বলল না। বলল সে নাকি আমার ভালো চায়, বরের পরকীয়া প্রেমের কথা আমার জানা উচিত। গলাটা আবার শুনলে চিনতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। অমন গলা কি ভোলা যায়? এবার অগস্ত্য সোজা হয়ে বসল। কেন? সে জানতে চাইল। সে সে না এক অদ্ভুত গলা স্যার। কথা বলার ধরন মেয়েলি, কিন্তু গলার স্বর একদম বেটা ছেলেদের মতো। মাঝে মধ্যে আবার কী সব ইংরেজিতে কথা বলতো, আমি তো চাই কিছুই বুঝতাম না। তখন আবার বাংলা করে বলতো। অগস্ত্যর মনে একটা সন্দেহ উকি দিল। সে উঠে দাঁড়ালো। বেরোবার আগে সে মিনতিকে বলল, সাহায্যের জন্য ধন্যবাদ মিনতি, ভালো থেকো। মিনতিও প্রত্যুত্তরে বলল, আপনিও ভালো থাকবেন স্যার। আমার না পুলিশে খুব ভয় ছিল জানেন, তবে আপনাকে দেখে ভয়টা কেটে গেল। অগস্ত্য হেসে বাইরে বেরিয়ে এলো। ঘাড় ঘুরিয়ে দেখল মিনতি সংসারের কাজে লেগে গেছে। তার জীবনে অবশেষে কিছুটা নিশ্চয়তা এসেছে। সে নিশ্চয়তা যতই বেদনাদায়ক হোক না কেন। সুবর্ণ আর বিকাশ অগস্ত্যর দপ্তরে প্রবেশ করে দুজনে দুটো চেয়ার টেনে অগস্ত্যর মুখোমুখি বসল। সকালবেলায় সুবর্ণ অগস্ত্যকে মেসেজ করে জানিয়েছিল অভিষেক মজুমদারের বিষয়ে তার কাছে খবর আছে। স্যার, ছেলেটার কল আর মোবাইল লোকেশন ডেটা পাওয়া গেছে। সেদিন রাতে সে ঘটনাস্থলের খুব কাছে ছিল। সকালবেলা মহিমা তাকে ফোন করেছিল। রাতের দিকেও কয়েকবার সে মহিমাকে ফোন করেছে, কিন্তু কথা হয়নি। যেই সময়ে সে রথিজিৎবাবুর বাগানবাড়ির কাছে ছিল, কলগুলোর সময় তারই আশেপাশে। ধরে নেওয়া যেতে পারে গাড়িতে বসে সে কলগুলো করে, কিন্তু কোনো কারণে মহিমা তার কল রিসিভ করেনি। অগস্ত্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরে পায়চারি করতে লাগলো। একটু পরে হাঁটা থামিয়ে সে বলল, তার মানে অভিষেক আমাদের মিথ্যে কথা বলেছে। সেদিন রাতে সে নিছকই লং ড্রাইভে যায়নি। সকালবেলা মহিমার সঙ্গে কথা হওয়ার পরে কোনো কারণে সেদিন রাতে সে মহিমার সঙ্গে দেখা করতে বেরিয়েছিল। রাস্তায় সে মহিমাকে ফোন করে, তাদের মধ্যে কথা হয় না। বাগানবাড়ির কাছে সে কটা নাগাদ গিয়েছিল? 12টা নাগাদ স্যার। সে সময় মহিমা জীবিত ছিল, কিন্তু অভিষেকের কল সে রিসিভ করেনি। তারপরে বেশ কয়েক ঘন্টা ওই অঞ্চলেই অভিষেকের অবস্থান দেখা যাচ্ছে। আমি খোঁজ খবর করতে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পেরেছি স্যার। ওই দিন রাত 3:30 নাগাদ ফ্লাইওভারের কাছে ড্রাঙ্ক ড্রাইভিং এবং ওভার স্পিডিংয়ের জন্য ট্রাফিক পুলিশ তার গাড়ি আটকায়। স্পট ফাইন হয় স্যার, রেকর্ড আছে। মহিমার মৃত্যু হয়েছিল রাত 3টে থেকে ভোর 4টের মধ্যে। রাত 12টা থেকে 3:30 পর্যন্ত অভিষেক ওখানে কি করছিল? তারপরে সুবর্ণর দিকে তাকিয়ে অগস্ত্য বলল, ড্রাঙ্ক ড্রাইভিং বললে না? ওই অঞ্চলে যতগুলো ধাবা আর মদের ঠেক আছে সবগুলোতে গিয়ে খোঁজ খবর করো তো। অভিষেকের ছবি নিয়ে যাও। মনে রেখো, তার বয়ান অনুযায়ী সেদিন রাতে সে একটা সাদা হন্ডা সিটি চালাচ্ছিল। দেখো কেউ কিছু মনে করতে পারে কিনা। আমি তো আপনাকে বলেছিলাম সেদিন রাতে আমি বাবার গাড়িতে লং ড্রাইভে বেরিয়ে ওই অঞ্চলে পৌঁছে গিয়েছিলাম। শুকনো ঠোঁটের উপর জিভ বুলিয়ে অভিষেক মজুমদার ঢোক গিলল। তুমি সেই রাতে ওই অঞ্চলে নয়, একেবারে রথিজিৎ চক্রবর্তীর বাগানবাড়ির কাছেই পৌঁছে গিয়েছিলে। এ কথা তুমি আমাকে বলনি। অগস্ত্য অভিষেকের চোখে চোখ রেখে হঠাৎ টেবিল চাপড়ে গলা উঁচু করল। কেন? কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মহিমার মার্ডার কেসে আমি জড়িয়ে পড়তে চাইনি। মহিমা আমার ছোটবেলার বন্ধু। তার বিপদে আমি বরাবর তার পাশে থেকেছি, কিন্তু সে আগুন নিয়ে খেলতে ভালোবাসত। আর 5টা ছেলে মেয়ের মতো নর্মাল জীবনযাপন করতে তার কোনো দিনই ভালো লাগেনি। কথাটা স্বার্থপরের মতো শোনালেও বলতে বাধ্য হচ্ছি স্যার, তার এই পরিণতির জন্য আর কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী। অভিষেকের জন্য অগস্ত্যর খারাপ লাগলো।
ছেলেটার মনে অনেক ক্ষোভ, অনেক অভিমান জমা হয়ে আছে। মহিমাকে সে সত্যিই ভালোবাসত। হয়তো নিছক ছেলেবেলার বন্ধুর চেয়েও অনেক বেশি কিছু ছিল মেয়েটা তার কাছে। সেদিন রাস্তায় তুমি মহিমাকে বারবার ফোন করেছিলে, আমাদের কাছে তোমার কল রেকর্ড আছে। করেছিলাম স্যার, মহিমা আমার কল রিসিভ করেনি। আসলে মহিমা আমার সঙ্গে সেদিন দেখা করতে চায়নি। আমি তো আপনাকে আগেই বলেছি, সে একা থাকতে চেয়েছিল। সে চায়নি কেউ তাকে ডিস্টার্ব করুক। কিন্তু তুমি কোনো বাধা না মেনে সে রাতে বেরিয়ে পড়লে। তোমার সঙ্গে সেদিন মহিমার দেখা হয়েছিল? না স্যার। সে কি, অত রাতে গাড়ি চালিয়ে তার বাড়ির কাছে গেলে আর দেখা না করেই ফিরে এলে? প্রশ্নটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থেকে অভিষেক কিছুটা ইতস্তত করে জবাব দিল, আসলে মানে রাত 12টা নাগাদ রথিজিৎ স্যারের ফার্ম হাউসের কাছে পৌঁছে আমি বাড়ির বাইরে বাইকটা দেখতে পাই, পরিতোষের বাইক। বাইকটা আমি চিনি। সেদিন রাতে পরিতোষ ওই বাড়িতে এসেছিল? অগস্ত্য আর চোখে বিকাশ আর সুবর্ণর দিকে তাকিয়ে প্রশ্ন করল। হ্যাঁ স্যার। তারপরে অভিষেক টেবিলের উপরে হাতের মুঠো শক্ত করে বলল, আমি নিজের চোখে দেখেছি। আমি বুঝে গিয়েছিলাম কেন মহিমা আমার কলগুলো রিসিভ করেনি। অগস্ত্য অভিষেকের দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল। অভিষেক এক চুমুকে জলটা শেষ করে অগস্ত্যর দিকে যখন মুখ তুলে তাকালো, তখন তার চোখে জল। খুব খুব খারাপ লাগলো জানেন স্যার, এত কিছুর পরেও ওই লোকটার সঙ্গে মহিমা দেখা করছে, ওর সঙ্গে আছে বলে আমার কল রিসিভ করছে না। রাগে দুঃখে কি করব মাথায় আসছিল না। সাথে সাথে গাড়ি ঘুরিয়ে নিলাম। ইচ্ছে করছিল যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা থেকে পালিয়ে যাই। নিজেকে না খুব খুব ছোট মনে হচ্ছিল। সারাটা জীবন মহিমা আমাকে শুধু ব্যবহার করেছে, আর আমি বোকার মতো কি সব স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমি আসলে ওর কেউ না। একটু দূরেই একটা মদের দোকান চোখে পড়ল। মনে হলো এক্ষুনি এমন কিছু একটা করা দরকার যাতে আমার অনুভূতিগুলো একেবারে অসাড় হয়ে যায়। আমি আমার সমস্ত রাগ, সমস্ত দুঃখ যাতে ভুলে যেতে পারি। দোকানের বাইরে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে ঢুকে পড়লাম। কাঠের নড়বড়ে বেঞ্চে বসে দু একটা লোক মদ খাচ্ছিল। আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। অভিষেক একটু থামল, তারপর গালের উপর থেকে চোখের জল মুছে শুকনো হাসি হেসে বলল, হন্ডা সিটি থেকে নেমে কেউ এই দোকানে বোধহয় মদ খেতে আসে না। ওরা আমাকে খাতির করে বসালো, হুইস্কি, সোডা আর ঘুগনি এনে রাখলো টেবিলের উপরে। তারপর কোথা দিয়ে যেন কয়েকটা ঘন্টা কেটে গেল। হ্যাঁ, তোমাকে ওরা মনে রেখেছে। ছবি দেখে আর গাড়ির বর্ণনা দেখেই চিনতে পারলো। এত মদ খেয়েছিলে যে দোকানের একটা ছোঁড়া তোমাকে গাড়িতে তুলে দিয়ে এসেছিল। এতটা রিস্ক কেউ নেয়? কি করবো স্যার, মাথাটা কাজ করছিল না। আর কি জানেন, অনেক সময় পার্টিতে মদটাত খেয়ে ড্রাইভ করি, কিন্তু এই স্টিয়ারিংটা হাতে ধরলেই ম্যাজিকের মতো না হাতটা স্টেডি হয়ে যায়। অভিষেক যেন একটু হাসার চেষ্টা করল। অগস্ত্যর ছেলেটাকে ভালো লাগছে। এত বছরের অভিজ্ঞতায় সে মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা সহজ সরল। প্রথম দিন ঘাবড়ে গিয়ে কয়েকটা কথা চেপে গিয়েছিল, কিন্তু এর মনটা পরিষ্কার,
এর দ্বারা ভালোবাসার মানুষটাকে ওরকম নৃশংসভাবে হত্যা করা কিছুতেই সম্ভব নয়। একটু ভেবে অগস্ত্য বলল, সবই তো বুঝলাম, কিন্তু একটা বিষয় যে এখনো পরিষ্কার হলো না অভিষেক। কি বিষয়? সবই তো খুলে বললাম আপনাকে। সেদিন অত রাতে তুমি হঠাৎ মহিমার নিষেধ অগ্রাহ্য করে তার সঙ্গে দেখা করতে বেরোলে কেন? আমি আমি তো আমি আপনাকে তো আগে বলেইছি, মহিমা সেদিন সকালে আমাকে ফোন করেছিল। বলল সে সারা জীবন আমার সঙ্গে সব কিছু শেয়ার করেছে। ফার্ম হাউসে একা বসে এসে ঠান্ডা মাথায় ভেবে দেখেছে যে দেরিতে হলেও খবরটা আমাকে জানানো উচিত। এমন একটা খবর দিল যে সারা দিন মনটা ছটফট করছিল। অনেক চেষ্টা করলাম ব্যাপারটা ভুলে থাকার, কিন্তু পারলাম না। জানেন, রাতে বিছানায় শুয়েও ঘুম আসছিল না। তখন বেরিয়ে পড়লাম। খবরটা কি? ওই পরিতোষ মহিমাকে প্রেগনেন্ট করে পালিয়ে গিয়েছিল। কিছুদিন আগে কাউকে কিছু না জানিয়ে একটা সরকারি হাসপাতালে একা গিয়ে মহিমা অ্যাবর্শন করায়। নিউ মার্কেটের ঘটনার পরে মহিমা নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আর পরিতোষের সঙ্গে দেখা করবে না, তার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল সে নিজেও বুঝে উঠতে পারল না। মহিমা নিজেই পরিতোষের সঙ্গে তার সম্পর্কটা বুঝে উঠতে পারে না। পার্টি নিয়ে এই যে পরিতোষের এত মাতামাতি, তা কখনো মহিমার কাছে হাস্যকর মনে হয়, কখনো বা বিরক্তিকর। কিন্তু নিজের আদর্শের প্রতি পরিতোষের ভক্তি মহিমার কাছে তাকে আরও আকর্ষণীয় করে তোলে। মৃত্যুর চোখে চোখ রেখে পরিতোষ এই যে প্রতিনিয়ত লড়ে চলেছে, আজকের দিনটার শেষে সে আদৌ বাঁচবে কিনা তা নিয়ে এই যে অনিশ্চয়তা, মহিমার চোখে এই সব কিছু পরিতোষকে যেন একটা অতিমানবীয় রূপ দেয়। আর এরই আড়ালে লুকিয়ে থাকে একটা তীব্র যৌন আকর্ষণ, যা মহিমাকে বারবার পরিতোষের কাছে টেনে আনে। লোকটা যেন একটা বদ নেশার মতো। মহিমা জানে এই নেশা তাকে একদিন শেষ করে দেবে, কিন্তু নেশাটা সে কিছুতেই ছাড়তে পারে না। প্রথম প্রথম মহিমা তাদের সম্পর্কটা সেরকম গুরুত্ব দেয়নি। অভিষেক আপত্তি করলে সে বলতো, আমরা শুধুই ভালো বন্ধু, তার বেশি কিছু না। লোকটা ম্যাচিওর, ইন্টেলেকচুয়াল, বোকা বোকা ছেলেগুলোর থেকে একদম আলাদা। তারপরে সে নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলো যে সে পরিতোষের প্রেমে পড়েছে, কিন্তু নিজেকে আশ্বাস দিল যে যে কোনো সময় সে তুড়ি মেরে সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারবে। অভিষেক এবং তার অন্যান্য বন্ধুরা তাকে হুঁশিয়ার করলে সে রেগে যেত। তারপরে পরিতোষের সঙ্গে তার সম্পর্কটা নিয়ে মহিমা তাদের সঙ্গে আর আলোচনা করত না, ঠিক যেমন করে নেশাখোরেরা বাথরুমে লুকিয়ে মদ বা সিগারেট খায়। ব্যাপারটা আবার শুরু হলো ফেস্টিভ্যালে মহিমার পুরস্কার জেতার পরে। ফেসবুকে খবরটা দেখেই পরিতোষ মহিমাকে ফোন করতে শুরু করলো, নিছকই অভিনন্দন জানাতে। যদিও তাদের মধ্যে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, ফোনে কথা হয়নি বা মেসেজের আদান প্রদান হয়নি। মহিমা পরিতোষকে তখনও ফেসবুকে ব্লক করেনি। পরিতোষ মহিমাকে অনেকবার ফোন করল, মহিমা সাড়া দিল না। কিন্তু মন থেকে সে পরিতোষকে মুছেও ফেলতে পারল না। তার শরীরে পরিতোষের জন্য দুর্দমনীয় তৃষ্ণা। সেদিন রাতে জিতের কাছে নিজেকে সমর্পণ করে সে সেই তৃষ্ণা থেকে অব্যাহতি পেতে চেয়েছিল, কিন্তু সেখানেও বাদ সাধল জিতের বিবেক। শেষ পর্যন্ত মহিমা পরিতোষের ডাকে সাড়া দিতে বাধ্য হল। সে ভেবেছিল পরিতোষ তাকে অভিনন্দন জানালে সে তাকে শুধু ধন্যবাদ জানিয়ে কথা শেষ করবে, কিন্তু ফোনে তারা প্রায় 1 ঘন্টা কথা বলল। পরিতোষ সেদিন রাতে সেলিব্রেট করার জন্য একটা বারে দেখা করতে চাইলে নিজেকে বিস্মিত করে মহিমা সেই প্রস্তাবে সম্মত হল। আর সেদিন অনেক রাতে মত্ত অবস্থায় পরিতোষের বন্ধুর বাড়িতে বুভুক্ষুর মতো তারা চোখের পলকে একে অপরের পরনের পোশাক প্রায় ছিঁড়ে ফেলল। সারা রাত ধরে জান্তব আদরে
তারা একে অপরকে উন্মত্ত করে তুলল। একটা পিরিয়ড মিস হওয়ার পরে মহিমার মনে যে সন্দেহটা দেখা দিয়েছিল, প্রেগনেন্সি টেস্ট স্টিকের লাল দাগটা সেটাকে নিশ্চয়তায় পরিণত করল। মহিমা চিন্তায় পড়ল, কাকে বলবে সেই কথা? মা বাবা জানতে পারলে লহমার মতো তারা তাকে হয়তো খুন করে ফেলবে। পরিতোষকে নিয়ে অভিষেকের সঙ্গে এমনিই তার প্রায় ঝগড়াঝাটি হয়। সে প্রেগনেন্ট হয়েছে জানতে পারলে অভিষেক তো তার সঙ্গে আর সম্পর্কই রাখবে না। জিতকে সে মরে গেলেও এই খবরটা দিতে পারবে না। এখন পরিতোষই তার একমাত্র ভরসা। মহিমা পরিতোষকে ফোন করল, পরিতোষ কল রিসিভ করল না। সে একটা মেসেজ পাঠালো, কিন্তু কোনো উত্তর এলো না। সে আবার কল করল, রেগেমেগে কয়েকটা মেসেজ করল, কিন্তু পরিতোষের সাড়া পাওয়া গেল না। পরদিন সকাল থেকে পরিতোষের ফোন সুইচ অফ হয়ে গেল। মহিমা তা সত্ত্বেও পরিতোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে গেল, কিন্তু তার ফোন আর অন হলো না। সপ্তাহখানেক পরে মহিমা হাল ছেড়ে দিল। মহিমার রাগ হলো, কিন্তু তার চেয়েও অনেক বেশি সে ভয় পেল। জীবনে এই প্রথমবার তার মনে হলো সে খুব একা। এই বিশাল পৃথিবীতে তার কেউ নেই। সারা রাত জেগে মহিমা ভাবল, ভেঙে পড়লে চলবে না, অ্যাবর্শন করাতে হবে এবং তার জন্য টাকা লাগবে। অনেক ভেবে মহিমা একটা ফন্দি করল। পরদিন সকালে মহিমা হাজির হলো রথিজিতের কাছে। সে বলল বন্ধুদের নিয়ে সে পার্টি করেছে, এখন ক্রেডিট কার্ডের বিল মেটাতে তার 1010 টাকার প্রয়োজন। রথিজিৎ একটু অবাক হলো, কিন্তু কোনো প্রশ্ন করল না। সে মহিমাকে একটা চেক দিতে চাইলে মহিমা বলল সে টাকাটা ক্যাশে চায়। মহিমাকে নিয়ে রথিজিৎ কাছের এটিএমে গিয়ে টাকা তুলে মহিমার হাতে দিল। গাড়িতে উঠে রথিজিতের পাশে বসা মহিমা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল। তার দু চোখ জলে ভরে উঠল। মহিমার হাত নিজের হাতে নিয়ে রথিজিৎ বলল, কি হয়েছে? আরে কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো, বলতে পারো তুমি? মহিমা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, জানি জিৎ, তুমি আছো, তুমিই আছো সেই ছোটবেলা থেকে। বিপদের মুহূর্তে তোমাকে ছাড়া আমার তো আর কারোর কথা মনে পড়ে না। আমি আমি খুব একা জিৎ। আমি না নিজেকেই ঠিক মতো বুঝতে পারি না, জানো। মাঝে 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 খুব ভয় করে। রথিজিৎ মহিমাকে কাছে টেনে নিল, তার মাথায় হাত বুলিয়ে তার কপালে চুমু খেয়ে সে বলল, কে বলেছে? কে বলেছে তুমি একা? আমি তো আছি। আমি তোমাকে ভালোবাসি মহিমা, সত্যি ভালোবাসি। রথিজিতের বুকে আলতো ঠেলা দিয়ে তাকে দূরে সরিয়ে মহিমা বলল, না জিৎ, তা হয় না। তুমি আমাকে ভুল বুঝো না। তোমার মতো কাউকে আমার সঙ্গী হিসেবে পেলে আমি ধন্য হয়ে যাব। সত্যি সত্যি তোমার মতো মানুষ হয় না। কিন্তু কিন্তু আমি তোমার যোগ্য নই। তবে 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 আমি কথা দিচ্ছি জিৎ, আমি চেষ্টা করব নিজেকে তোমার যোগ্য করে তোলার। বেশ বেশ, আমি অপেক্ষা করব। ওকে? বাড়ির সামনে নেমে মহিমা খানিকক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইল। রথিজিৎ গাড়ি দাঁড় করিয়ে মহিমার দিকে চেয়ে রইল। মহিমার মনে হলো এক্ষুনি জিতের কাছে ছুটে যায় আর তাকে সব কথা খুলে বলে। জিত নিশ্চয়ই গাড়ি থেকে নেমে তাকে বুকে টেনে নেবে এবং তার সব কথা শুনবে। সে ঠিক বুঝতে পারবে কেন মহিমা বোকার মতো পরিতোষের কাছে ছুটে গিয়েছিল। তারপরে জিত তাকে ক্ষমা করে দেবে, তাকে বিয়ে করবে। জিত তাকে বলবে বাচ্চাটাকে রেখে দিতে। বাচ্চাটাকে জিত তার নিজের নাম দেবে, মানুষ করবে, আর বাচ্চাটাও বেঁচে যাবে। পর মুহূর্তে মহিমার মনে হলো যে মানুষটা আজ এত বছর ধরে তার বিপদের সময় কোনো প্রশ্ন না করে তার পাশে এসে দাঁড়িয়েছে, একটু আগেই কয়েকটা টাকার জন্য সে তাকে মিথ্যে কথা বলেছে।
নিজেকে তার খুব ঘেন্না হলো। একটা শুকনো হাসি হেসে হাত নেড়ে মহিমা তার জিতের থেকে মুখ ফিরিয়ে নিল। সে জানত না আর কোনো দিন জিতের সঙ্গে তার দেখা হবে না। অ্যাবর্শনের পরে বেশ কয়েকটা দিন মহিমা বিমর্ষ হয়ে কাটিয়ে দিল। শরীরে মনে একটা অদ্ভুত শূন্যতা। মহিমার মনে হলো জীবন থেকে তার আর কিছুই পাওয়ার নেই। পরিতোষের কোনো হদিশ নেই। এমনিতেই লোকটা বিবাহিত। মহিমা কোনোদিন তাকে নিজের করে পাবে না। সে একমুঠো ভালোবাসার জন্য ক্ষুধার্ত ছিল। নিজের পরিবারের বাইরে সেই ভালোবাসা খুঁজতে গিয়েছিল, কিন্তু পরিতোষের ভালোবাসার মেয়াদ ছিল সামান্যই। সে ভালোবাসা তার বাকি জীবনের পাথেয় হবার নয়। মহিমা ইচ্ছে করল বাবা মা, পরিতোষ, অভিষেক, রথিজিৎ এদের সবার থেকে অনেক দূরে কোথাও পালিয়ে গিয়ে নিজের সঙ্গে কয়েকটা দিন কাটাতে, যেখানে কারোর সঙ্গে তাকে কথা বলতে হবে না, মিথ্যে হাসির মুখোশ পরে বেড়াতে হবে না, যেখানে প্রাণ খুলে কাঁদা যাবে, যেখানে ভবিষ্যতের পরিকল্পনা করা যাবে। অনেক ভেবে মহিমা স্থির করল রথিজিতের বাগান বাড়িতে সে কটা দিন কাটিয়ে আসবে। সেদিন সন্ধেবেলা সে রথিজিৎকে ফোন করল। কেমন আছো? রথিজিতের গলা শুনে মনে হলো সে বুঝি মহিমার ফোনের জন্যই অপেক্ষা করে বসেছিল। আমি ভালো আছি, তুমি? আমি তো ভালোই আছি। তোমার বাগান বাড়িতে আমায় কটা দিন থাকতে দেবে? বাগান বাড়িতে? আচ্ছা মহিমা, আমি কোনোদিন কি বারণ করেছি? শোনো, আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তা কবে যাবে? জিৎ, প্লিজ কিছু মনে করো না, কিন্তু আমি না একাই চলে যাব। তুমি শুধু একটু ড্রাইভারকে দিয়ে বাড়ির চাবিটা পাঠিয়ে দিও, কেমন? বেশ, তুমি যা বলবে। রথিজিতের নিঃশব্দ হাসিটা মহিমার কাছে ঠিকই পৌঁছল। আর শোনো না, আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দেব, আমার কিছুটা সময় লাগবে। আরে তুমি ওসব নিয়ে ভেবো না, আরো কিছু লাগলে আমাকে বলো, ঠিক আছে? কান্নাটা হঠাৎ মহিমার গলার কাছে দলা পাকিয়ে উঠল। চোখটা ভিজে এলো তার। জিৎ। মহিমার ঠোঁট কামড়ে কান্না চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করল। আমি যখন ওখানে একা থাকবো তখন তোমার কথা ভাববো, আর ফিরে এসে আমি তোমাকে ফোন করব। হ্যাঁ, তুমি মন খারাপ করো না, কেমন? লাইনের ওপাশে কিছুক্ষণ রথিজিতের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। একটু পরে গলা পরিষ্কার করে রথিজিৎ বলল, ভেবো ভেবো, আমাদের কথা একটু ভেবো। মহিমা কলটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। এটাই ছিল তাদের দুজনের শেষ কথা। সেদিন রাতে মহিমার কি যে মনে হলো, সে পরিতোষকে একটা ইমেল পাঠালো। কসবায় ঝাঁ চকচকে শপিং মলের ভিতরে সুদেষ্ণা মৈত্রর বুটিক কায়া, সেখানেই ইন্টার্নশিপ করছিল মহিমা। ভিতরে প্রবেশ করতেই এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়ায় ভেসে বেড়ানো ল্যাভেন্ডারের গন্ধ এক নিমেষে শরীর মন শান্ত করে। চারপাশে সাজানো জামা কাপড়গুলোর আকাশ ছোঁয়া দাম। ফ্যাশনের বোদ্ধারা নিশ্চয়ই বিনা দ্বিধায় সেগুলো কিনে ফেলে। অগস্ত্যকে দেখে একটি মেয়ে এগিয়ে এলো। গুড মর্নিং স্যার। একগাল হেসে এসে অগস্ত্যকে অভ্যর্থনা জানালো। গুড মর্নিং, আমার নাম অগস্ত্য পুরকায়স্থ। আমি কলকাতা পুলিশে কাজ করি। সুদেষ্ণা মৈত্রর সঙ্গে একটু দেখা করতে চাই। মেয়েটি কিছুটা ত্রস্ত হলো। সামনে একটি চেয়ার দেখিয়ে সে অগস্ত্যকে বলল, আপনি এখানে বসুন, আমি ম্যাডামকে ডেকে আনছি, উনি ভিতরে অফিসে কাজ করছেন। মেয়েটি ভেতরে চলে গেল। একটু পরে পালিশ করা মেঝের উপরে উঁচু হিলের শব্দ তুলে অফিস ঘর থেকে বেরিয়ে এলো সুদেষ্ণা মৈত্র। পরনে হালকা নীল জামা আর কালো ট্রাউজার, চোখে সরু কালো ফ্রেমের চশমা, পনিটেল করে চুল বাঁধা। অগস্ত্যকে দেখে সুদেষ্ণা বলল, নমস্কার, আমার নাম সুদেষ্ণা মৈত্র। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? অগস্ত্য তার নিজের পরিচয় দিয়ে বলল,
আমি মহিমা মুখার্জির বিষয়ে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমরা বরং আমার অফিসে বসে কথা বলি, আসুন। সুদেষ্ণাকে অনুসরণ করে তার অফিসে প্রবেশ করে অগস্ত্য তার মুখোমুখি একটা চেয়ার টেনে বসল। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তো প্রথমে বিশ্বাসই করতে চাইনি। এখনো মেনে নিতে কষ্ট হয় যে মেয়েটা আর নেই। অগস্ত্য ঘাড় নাড়ল, তারপর জিজ্ঞেস করল, মহিমা আপনার এই বুটিকে কতদিন কাজ করছিল? প্রায় বছরখানেক হবে। রথিজিৎ আমার বন্ধু, ও আবার মহিমাদেরও ফ্যামিলি ফ্রেন্ড। ওই আমাকে বলে মহিমাকে হাতে কলমে ট্রেন করতে। মেয়েটার সঙ্গে কথা বলে আমার বেশ ভালো লাগে। ওকে কাজে বহাল করে নিলাম। কাজকর্মে কেমন ছিল? খুব ভালো ছিল। ইনফ্যাক্ট আমাকে সে বেশ অবাক করেছিল। খুব তাড়াতাড়ি কাজ শিখে নিচ্ছিল। অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি ইন্টারেস্টিং ডিজাইনও করেছিল। কাজ শেখার, বড় হওয়ার স্বপ্ন ছিল মেয়েটার মধ্যে। আর আমি মনে করি সেটাই মানুষের প্রকৃত গুণ। সাফল্যের এই খিদেটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। মেয়েটার মধ্যে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু সব শেষ হয়ে গেল। তার ব্যক্তিগত জীবন নিয়ে কি মহিমা কখনো আপনার সঙ্গে কোনো আলোচনা করত? নেভার। মহিমা ভীষণ প্রফেশনাল ছিল। কাজের জায়গায় শুধু কাজের কথা। ওর এই ডিসিপ্লিনটা আমার খুব ভালো লাগতো। আচ্ছা, এই ঘটনার কিছুদিন আগে কি আপনি ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন, মানে অস্বাভাবিক কিছু? শেষ দিকে ওর শরীরটা বোধহয় ভালো যাচ্ছিল না। বেশ কয়েকদিন কাজে এলো না। আমাকে অবশ্য ফোন করে জানিয়েছিল। না বলে কয়ে কাজে কামাই করার মেয়ে সে ছিল না। আপনার সঙ্গে শেষ কথা কবে হয়েছিল? ঘটনার দিন তিনেক আগে মহিমা আমাকে ফোন করেছিল। বলল সে কিছুদিন বাড়ির বাইরে কোথাও একটু একা থাকতে চায়। ফিরে এসেই সে নতুন উদ্যমে কাজে লাগবে। আমি যেন তাকে কিছুদিনের ছুটি দিই। সুদেষ্ণার গলাটা হঠাৎ যেন কেঁপে উঠল। তখন ভাবতেই পারিনি মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। চশমা নামিয়ে রেখে রুমাল বের করে সুদেষ্ণা চোখ মুছল। অগস্ত্য তাকে সামলে নেওয়ার সময় দিল। ঘরে কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো। তারপর গলা পরিষ্কার করে সুদেষ্ণা আবার বলা শুরু করল, আপনাকে একটা কথা বলা দরকার। মহিমা ছুটিতে যাওয়ার আগে একটা কথা আমার কানে এসেছিল। ওয়েল, জানি না কথাটা কতটা সত্যি। আমার বুটিকের একটি মেয়ে তার ছেলেকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য একটি হাসপাতালে গিয়ে মহিমাকে সেখানে দেখতে পায়। মহিমা তাকে দেখে দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে। হাসপাতালে আসার কারণ জানতে চাইলে মিথ্যে কথা বলে, তাকে এড়িয়ে যায়। মেয়েটি তারপর একটু খোঁজ খবর করে জানতে পারে যে মহিমা সেখানে গিয়েছিল অবর্ষণ করাতে। কথাটা সত্যি। মহিমা তার একজন ঘনিষ্ঠ বন্ধুকে এই কথাটা নিজেই জানিয়েছিল। বুটিকের ওই মেয়েটির সঙ্গে কি কথা বলা যাবে? আমি তাহলে হাসপাতালে একটু খোঁজ খবর করতাম। ও শিওর, আপনি এখানে অপেক্ষা করুন, আমি বৈশালীকে পাঠিয়ে দিচ্ছি। রাঁচিতে পরিতোষের ধরা পড়ার পরে কমিশনার অরূপরতন মল্লিক প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা করতে চেয়েছিলেন যে মহিমা মুখার্জির হত্যা রহস্যের সমাধান হয়ে গিয়েছে। পরিতোষ গোস্বামী তাকে হত্যা করেছে। বেশ কিছুদিন ধরে মহিমার সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। তাদের সম্পর্কের কথা অনেকেই জানত। মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে এবং তাকে অ্যাবর্শন করাতে হয়। তাতে তাদের সম্পর্কে তিক্ততা দেখা দেয়, আর মেয়েটি সম্পর্ক ভেঙে দিতে চায়। পরিতোষ তখন তার জিঘাংসা চরিতার্থ করতে যৌন ঈর্ষাবশত মহিমাকে নির্দয়ভাবে হত্যা করে। সে নিজে IPL অর্থাৎ ইন্ডিয়ান পিপলস লীগের একটা সুইসাইড মিশনে রাঁচিতে যাচ্ছিল। সে রাতে শিবপুরের কাছে পার্টি অফিসে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে তার দেখা করার কথা। মহিমা সেই সময়ে অনতি দূরে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে শাসক দলের বিধায়ক এবং মুখার্জি পরিবারের পুরনো বন্ধু অভিনেতা রথিজিৎ চক্রবর্তীর বাগান বাড়িতে ছুটি কাটাচ্ছিল। তাকে পাঠানো মহিমার একটা ইমেল থেকে পরিতোষ সে কথা জানতে পারে। ঘটনার দিন রাতে পরিতোষ সেই বাড়িতে যায়।
মহিমার ছোটবেলার বন্ধু অভিষেক মজুমদার বাগানবাড়ির বাইরে পরিতোষের বাইক দেখে চিনতে পারে। সে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত। ওই বাড়িতে সে রাতে মহিমা এবং পরিতোষের শারীরিক মিলন ঘটে। মহিমার শরীরে নখের ডগায় ভ্যাজাইনাল সোয়াব থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনা পরিতোষের ডিএনএর সঙ্গে ম্যাচ করেছে। তারপরে পরিতোষ ঠান্ডা মাথায় মহিমাকে হত্যা করে। ঘটনার 2 দিন আগে পরিতোষ স্পোর্টস ওয়ার্ল্ড দোকানে তার চাকরি থেকে ইস্তফা দেয়। কৌশলে দোকানের সিসিটিভি বিকল করে সে 1200-1300 গ্রামের কাশ্মীরি উইলোর একটা ভারী ক্রিকেট ব্যাট চুরি করে। আর সন্দেহ এড়াবার জন্য সে আরও কয়েকটা খেলার সরঞ্জাম চুরি করে এবং ওই ব্যাট দিয়েই সে মহিমার মাথায় বারবার আঘাত করে তাকে হত্যা করে। তারপরে সে একটি ব্যাগ নিয়ে পার্টি অফিসে পৌঁছয়। তাকে ক্লান্ত দেখাচ্ছিল এবং তার ব্যবহারও ঠিক স্বাভাবিক ছিল না। কারোর সঙ্গে কথাবার্তা না বলে সে ঘুমিয়ে পড়ে। স্থানীয় পুলিশের কাছে খবর ছিল IPL এর কিছু মেম্বার কোনো নাশকতামূলক কাজের পরিকল্পনা করতে ওই পার্টি অফিসে জড়ো হয়েছে। পুলিশের রেড হয়। পরিতোষ বাড়ির পেছনের দরজা দিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে। ইতিমধ্যে সে ব্যাগ থেকে মার্ডার ওয়েপন সরিয়ে তা মাটির তলায় পুঁতে দেয়, যা পুলিশ পরে খুঁড়ে বার করে। এই থিওরিটা বেশ দাঁড়িয়েছিল, কিন্তু বাদ সাধল অগস্ত্য। আরে অগস্ত্য, তোমার আপত্তিটা কোথায়? অরূপরতন মল্লিকের কথায় বেশ বিরক্তি ফুটে উঠল। টেবিলের উপরে রাখা 2টো ফাইল অগস্ত্য কমিশনারের দিকে এগিয়ে দিল। নাসিক থেকে পাওয়া এই কেস রিলেটেড নানাবিধ ডিএনএ পরীক্ষার রিপোর্ট। রথিজিৎবাবুর তৎপরতায় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আগে এই রিপোর্টগুলো বার করা গিয়েছে। রথিজিৎবাবু এবং তার দল প্রথম দিন থেকেই পরিতোষকে কাঠগড়ায় তুলতে উঠে পড়ে লেগেছে। অগস্ত্যর দৃঢ় বিশ্বাস কমিশনারের উপরেও রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। তাই বোধহয় পরিতোষকে দোষী সাব্যস্ত করে কেস ক্লোজ করার জন্য এত তাড়া। অগস্ত্য বলল, স্যার, এ কথা ঠিক যে GM এর কাশ্মীর বিলোর একটা ব্যাট খুনের 2 দিন আগে স্পোর্টস ওয়ার্ল্ড দোকান থেকে চুরি হয়। এই সন্দেহ হওয়া স্বাভাবিক যে মার্ডার ওয়েপন দোকান থেকে চুরি করা হয়েছিল, কিন্তু এ কথা কি নিশ্চিতভাবে বলা যায়? দোকানের মালিক প্রতুলবাবু নিজে স্বীকার করেছেন ওই ব্যাট কলকাতাতেই বেশ কিছু দোকানে পাওয়া যায়। GM একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। তাদের তৈরি করা ওই ব্যাট এমন কিছু দুষ্প্রাপ্য জিনিস কিন্তু নয়। সেদিন রাতে পরিতোষ গোস্বামী শুধুমাত্র একটা ব্যাগ নিয়ে পার্টি অফিসে হাজির হয়। যদি ধরে নেওয়া যায় যে মার্ডার ওয়েপন ওই সময় তার সঙ্গে ছিল, তাহলে সেটা নিশ্চয়ই ওই ব্যাগের ভেতরেই ছিল। ইন্সপেক্টর সুবর্ণ সামন্ত আমাকে জানিয়েছেন যে ওই ব্যাগের যা আয়তন, তাতে ব্যাগটা স্বচ্ছন্দে ওই ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা যায়। কিন্তু ব্যাগের ভেতরে পরিতোষের জামা কাপড়, অন্যান্য জিনিসপত্রে কোথাও কিন্তু রক্তের দাগ দেখা যায়নি। তা কি করে সম্ভব হয়? সবচেয়ে বড় প্রশ্ন হলো, পরিতোষ মার্ডার ওয়েপন বয়ে পার্টি অফিস অবধি নিয়ে যাবে কেন? পথেই কোথাও সে ব্যাগটা ফেলে দিতে পারত। পরদিন সকালের ঘটনায় আলোকপাত করা যাক। সন্ত্রাসবাদীদের জমায়েতের খবর পেয়ে পুলিশ পার্টি অফিসে রেড করে। পরিতোষ পেছনের দরজা দিয়ে পালাবার চেষ্টা করে। তার গন্তব্য তখন রাঁচি, কিন্তু সে পালাতে ব্যর্থ হয়, পুলিশের হাতে ধরা পড়ে। আমরা ধরে নিচ্ছি যে পরিতোষ পালাবার জন্য নয়, তার সঙ্গে থাকা ওই রক্তমাখা ব্যাটটা লুকোনোর জন্যই পার্টি অফিসের পেছনের দরজা দিয়ে বার হয়। স্যার, পুলিশের অপারেশনটা চলেছিল মিনিট 20। তার মধ্যে ঘুম থেকে উঠে ব্যাগ সঙ্গে নিয়ে পালিয়ে বাড়ির পেছনে ঝোপঝাড় আগাছার জঙ্গল পেরিয়ে জুৎসুই জায়গা খুঁজে বের করে কোনো রকম সরঞ্জাম ছাড়া 3 ফুট গভীর গর্ত খুঁড়ে ব্যাগটা লুকোনো কি আদৌ সম্ভব? কমিশনার ভুরু কুচকে টেবিলের দিকে তাকিয়ে রইলেন। তার কাছে অগস্ত্যর প্রশ্নের কোনো উত্তর নেই, তাই অগস্ত্য বলেই চলল। এবার আসি স্যার ফরেন্সিকের ডিএনএ টেস্টে পাওয়া তথ্য প্রমাণে। ওই ফাইল দুটোতে নজর দিন স্যার, 2টো বিস্ফোরক তথ্য আপনার চোখে পড়বে। প্রথমত, বেশ কিছুদিন মাটির তলায় লুকিয়ে রাখা ওই ব্যাটে সন্দেহাতীতভাবে হত্যাকারীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আদালতে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না যে খুনটা পরিতোষই করেছে। দ্বিতীয় তথ্যটি আরও চমকপ্রদ। মহিমার ভ্যাজাইনাল সোয়াব এবং শরীরের অন্যান্য জায়গায় পরিতোষের ডিএনএ পাওয়া গেলেও
নখের নিচে যে ডিএনএ নমুনা সংগৃহীত হয়েছিল, দেখা যাচ্ছে পরিতোষ ছাড়াও সেখানে কোনো দ্বিতীয় ব্যক্তির স্কিন সেলস রয়েছে। অর্থাৎ সে রাতে ওই বাড়িতে পরিতোষ ছাড়া আরও কেউ এসেছিল। সম্ভবত এই দ্বিতীয় ব্যক্তি মহিমার হত্যাকারী। মহিমা নিজেকে বাঁচাবার চেষ্টা করে, হত্যাকারীর সঙ্গে তার হাতাহাতি হয়, তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, কালশিটে, আঁচড় প্রভৃতি। অরূপরতন কয়েক মুহূর্ত অগস্ত্যর দিকে চেয়ে রইলেন, তারপরে জিজ্ঞেস করলেন, দেন হোয়াট ইজ ইয়োর থিওরি? এই তৃতীয় ব্যক্তিটি কে? স্যার, আমি গোড়া থেকেই পরিতোষ গোস্বামী ছাড়াও আরও কয়েকজনকে সন্দেহ করছিলাম। তাদের সকলেরই কোনো না কোনো মোটিভ আছে। আমরা জানতে পেরেছি মহিমার বাল্যবন্ধু অভিষেক মজুমদার এবং তার বাবা সঞ্জীব মুখার্জি, এই দুজনেরই অ্যালিবাই বেশ স্ট্রং। পরিতোষের স্ত্রী মিনতির উপরেও আমার সন্দেহ ছিল, কিন্তু মহিলাকে যতটুকু বুঝতে পেরেছি তাতে মনে হয় না মানুষ খুন করা তার পক্ষে সম্ভব। তার কোনো শুভাকাঙ্ক্ষী এ কাজ করেছে, সে সম্ভাবনা অবশ্য এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। হাত তুলে অগস্ত্যকে থামিয়ে দিয়ে কমিশনার বললেন, দেখো, তোমার সন্দেহের তালিকায় কাদের নাম আছে তা আমি জানতে চাই না। আই ওয়ান্ট আ নেম, ওয়ান নেম। একটু চুপ করে তিনি আবার বললেন, আজকের প্রেস কনফারেন্সের আইডিয়াটা আমি তাহলে ড্রপ করছি, কিন্তু মাইন্ডেড, আগামী 48 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট চাই। অগস্ত্য মাথা নেড়ে কমিশনারের চেম্বার থেকে বেরিয়ে এলো। বিকাশকে ফোন করতে হবে একটা জরুরি তথ্যের জন্য। এয়ারটেলের রেকর্ডস থেকে জানা গিয়েছে যে ঘটনার দিন থেকে শুরু করে আজ অবধি পরিতোষ তার নিজের মোবাইল ফোন ব্যবহার করেনি। অগস্ত্য অবশ্য এ খবরে অবাক হয়নি, কারণ সে আগেই জানতে পেরেছে যে মিশনে যাওয়ার আগে আইপিএল এর সদস্যরা নিজেদের ফোন, ল্যাপটপ প্রভৃতি পার্টির কোনো সদস্যের কাছে গচ্ছিত রাখে, এমনটাই নিয়ম। রাঁচিতে যখন পরিতোষকে গ্রেফতার করা হয় তখন তার কাছে পার্টির দেওয়া একটা মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। ঘটনার দিন রাত্রি থেকে পরিতোষ সেই ফোনই ব্যবহার করেছে। বিকাশ সেই নাম্বারের কল রেকর্ডস জোগাড় করছে। অগস্ত্য অফিসে ফিরে ল্যাপটপ খুলে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজটা আবার দেখতে বসল। তদন্তের শুরুতেই অগস্ত্য ঘটনার রাতের এবং পরের দিন সকালের ফুটেজ পরীক্ষা করেছিল, কিন্তু অস্বাভাবিক কিছু তখন চোখে পড়েনি। এখন হাতে সময় আর মাত্র 2 দিন। অগস্ত্য সবকিছু আর একবার গোড়া থেকে ঝালিয়ে নিতে চায়, যাতে কোথাও কোনো সূত্র চোখের আড়ালে থেকে না যায়। ফুটেজে রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটল। ভোর 4টে নাগাদ গাড়ির যাতায়াতও কিছুটা বাড়ল। 5টার কাছাকাছি একটা সময়ে এসে অগস্ত্য থমকে দাঁড়ালো। ভিডিওটা রিওয়াইন্ড করে সে বিশেষ একটা জায়গায় এসে থামল। ভুরু কুচকে সে ল্যাপটপ স্ক্রিনের উপরে ঝুঁকে পড়ল। ছবিটা জুম করতেই কয়েক সেকেন্ডের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তদন্তের শুরুতে অগস্ত্য যখন ফুটেজটা দেখেছিল তখন এই গাড়িটা সে চিনত না, তাই বিশেষভাবে গাড়িটা তখন চোখে পড়েনি। লাল অডি A6। গাড়ির পেছনের কাঁচে দাবার ছকের প্যাটার্নের উপরে হলুদ রঙের অক্ষরে লেখা ফলো দ্য স্টার। বিকাশ হন্তদন্ত হয়ে অগস্ত্যর অফিসে প্রবেশ করল এবং উত্তেজিত হয়ে সে বলল, অগস্ত্য, পরিতোষকে তার পার্টির দেওয়া ফোনের কল রেকর্ডসে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার চোখে পড়ল। মহিমার মার্ডারের রাতে একটা নম্বর থেকে পরিতোষের কাছে একটা কল আসে। কলটা রাত প্রায় ওই 11:30 নাগাদ শুরু হয় আর চলে প্রায় ঘন্টাখানেক। ফোনে লোকেশন ট্রেস করে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি সেই রাতে ক্রাইম সিনের কাছাকাছিই ছিল, এবং এও দেখা যাচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে পরিতোষের প্রায় কথাবার্তা হয়। এবারে আমরা যদি ওই নম্বরটার কল রেকর্ডস দেখি, তাহলে যে ব্যাপারটাতে আমার খুব অবাক লাগছে সেটা হচ্ছে ওই নম্বরটা থেকে মিনতির কাছে নিয়মিত কল যেত। কলকাতা টেলিফোনসের রেকর্ডস থেকে আমি ভেরিফাই করেছি যে বিগত কয়েক মাসে ওই নম্বর থেকে মিনতিদের ল্যান্ডলাইনে বেশ কিছু কল গিয়েছিল। আচ্ছা, এটা কি সেই মেয়েটি যে মিনতির কাছে নিয়মিত পরিতোষের খবরাখবর পাচার করত? কিন্তু তার চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো ওই একই নম্বর থেকে রথিজিৎ চক্রবর্তীকেও মাঝে মধ্যে কল করা হয়েছে। আমার তো সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। অগস্ত্য চেয়ার থেকে উঠে ভুঁড়ো কুঁচকে মাথা নিচু করে ঘরময় পায়চারি করতে লাগলো।
একসময় সে হাঁটা থামিয়ে বিকাশের কাছে ছুটে এলো এবং তার পিঠ চাপড়ে বলল, সাব্বাস বিকাশ, সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। এইবারে নিশ্চিন্তে আমি রথিজিৎ বাবুর সঙ্গে কথা বলতে পারি। এই বলে অগস্ত্য ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। রথিজিৎ দ্রুত পায়ে বসার ঘরে ঢুকতে ঢুকতে বলল, আরে অগস্ত, গুড ইভিনিং। তা কি মনে করে? কেসের ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা ছিল। সোফায় হেলান দিয়ে বসে বলল অগস্ত্য। সে কি, আপনারা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছেন? যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে আপনাদের তো গতকাল প্রেস কনফারেন্স করে ঘোষণা করবার কথা ছিল যে পরিতোষী মহিমাকে হত্যা করেছে এবং রাঁচিতে আইপিএল এর একটা সুইসাইড মিশনে গিয়ে সে পুলিশের হাতে অলরেডি ধরা পড়েছে। হ্যাঁ, কনফারেন্সটা হলো না কেন? কনফারেন্সটা হলো না কারণ আমার তদন্ত এখনো শেষ হয়নি। তাই নাকি? আর সেই সূত্রেই আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমার কাছে? ঠিক আছে, বলুন, কি জানতে চান? আসলে আমার আবার একটু তাড়া আছে। মহিমার হত্যাকারীকে খুঁজে বার করার জন্য আপনার তৎপরতা সত্যি প্রশংসনীয়। আপনি নানাভাবে আমাদের সাহায্য করেছেন, বিশেষ করে নাসিকের পরীক্ষাগার থেকে অল্প সময়ে ডিএনএ রিপোর্ট বার করে আনতে, যে রিপোর্ট প্রসঙ্গত পরিতোষ গোস্বামীর উপরে সন্দেহ আরো জোরালো করে। মহিমার শরীর থেকে সংগৃহীত যে ব্যক্তির ডিএনএ পাওয়া গিয়েছিল তা পরিতোষের, কিন্তু তা সত্ত্বেও তদন্তের বিধি মেনে আপনাকে আমি সন্দেহের তালিকায় প্রথম দিন থেকেই রেখেছিলাম। আপনাকে আমি আগেও বলেছি যে খুনের তদন্ত করতে গিয়ে সকলকে সন্দেহ করাটা আমার অভ্যেস। গোড়া থেকেই আপনি পরিতোষ গোস্বামীকে দোষী সাব্যস্ত করতে উঠে পড়ে লাগলেন, যেন এই তদন্তের উদ্দেশ্য মহিমার হত্যাকারীকে খুঁজে বার করা নয়, শুধুমাত্র পরিতোষের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা। যেন এই উদ্দেশ্যেই আপনি পুলিশকে ব্যবহার করতে চান। একটা প্রশ্ন আমাকে বারবার ভাবিয়েছে, আপনার এই আচরণের কারণ কি? ভেবে দেখলাম এর তিনটে কারণ হতে পারে। প্রথমত, কারণটা রাজনৈতিক হতে পারে। পরিতোষ আইপিএল এর সদস্য, তার দল পশ্চিমবঙ্গে পায়ের তলায় জমি শক্ত করতে চাইছে, আর আপনি নিজে শাসক দলের বিধায়ক। যেভাবেই হোক রাজ্যে আইপিএল এর অগ্রগতি আপনাকে রুখতেই হবে। সেক্ষেত্রে এরকম একটা স্ক্যান্ডালকে আপনার দল নিশ্চয়ই হাতিয়ার করতে চাইবে। দ্বিতীয় কারণটা হতে পারে মুখার্জি পরিবারের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা। সবিতা দেবীর সঙ্গে একসময় আপনার একটা সম্পর্ক ছিল। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও ব্যক্তিগতভাবে আপনি এখনো সঞ্জীব মুখার্জির শুভাকাঙ্ক্ষী। আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখনো ব্যক্তিগত রেষারেষিতে পরিণত হয়নি। তার একটা কারণ হতে পারেন আপনাদের দুজনের মাঝের মহিলাটি। আপনি চান না পুরনো বান্ধবীর সংসারটা একেবারে ভেঙে যাক, তাই আপনি সর্বদা ওই পরিবারের পাশে থেকেছেন। লহমার রহস্যময় মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে সাব্যস্ত করে ফাইল বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি নিশ্চিত এর পেছনে আপনার প্রভাব ছিল। ওই ঘটনা নিয়ে আপনি আমাকেও সত্যি কথা বলেননি। ইতিমধ্যে মহিমা জানতে পারে তার বাবা তার দিদিকে খুন করেছিল। সঞ্জীব ইতিমধ্যে পুরসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। তার অতীতের এই পাপ শুধু যে তার রাজনৈতিক সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে তাই নয়, তাদের পরিবারের আর যা কিছু অবশিষ্ট আছে তাও শেষ হয়ে যাবে। এরকম অবস্থায় তারা হয়তো আবার আপনার শরণাপন্ন হয়েছিল। এই, কি বলতে চান আপনি? কি বলতে চাইছেন? মহিমা সত্যিটা জেনে গিয়েছিল বলে সঞ্জীবের কথায় আমি তাকে... রথিজিতের মুখ রাগে থমথম করছে আর তার চোখ ক্রমশ লাল হয়ে উঠছে। আমি আপনাকে আগেও বলেছি, মনে পড়ছে? বলেছিলাম আমি আর মহিমা খুব ভালো বন্ধু ছিলাম। সেই ছোটবেলা থেকে আপদে বিপদে সে শুধু আমার কাছে ছুটে আসতো। আর ওই বাগান বাড়িতে যাওয়ার আগের দিনও আমার সঙ্গে তার কথা হয়েছিল।
রথিজিৎ কথা শেষ করতে পারল না, তার চোখে জল উপচে পড়ল। ঠিক তাই, আর এটাই ছিল আমার কাছে তৃতীয় সম্ভাবনা। ব্যাপারটা হয়তো একটু নাটুকে শোনাবে, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মুখার্জিদের বাড়িতে সবিতা দেবীর একটা পুরনো ছবি দেখে আমি অবাক হয়ে যাই। মহিমার সঙ্গে ওনার মুখের সাদৃশ্য দেখলে বিস্মিত হতে হয়। এমত অবস্থায় আপনার মনে পুরনো প্রেম জেগে ওঠাটা কিন্তু মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে খুব একটা অসম্ভব নয়। মহিমার প্রতি আপনার ভালোবাসাটা ঠিক অভিভাবক সুলভ ছিল না। তার মধ্যে আপনি আপনার অতীতের প্রেমিকার প্রতিবিম্ব দেখেছিলেন, কিন্তু মহিমার কাছেই আপনি জানতে পেরেছিলেন সে ভালোবাসে পরিতোষকে। প্রথম দিনই আপনি আমাকে সে কথা বলেছিলেন। ঈর্ষা আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নেয় রথিজিৎ বাবু। রথিজিৎ অগস্ত্যর কথার কোনো উত্তর দিল না, এক দৃষ্টে চেয়ে রইল তার দিকে। মহিমার অ্যাবর্শনের খবরটা আপনি কিভাবে পেলেন? রথিজিৎ ঠোঁক গিলল, কিন্তু তার অভিব্যক্তিতে কোনো পরিবর্তন হলো না। আমার কাছে কিছু গোপন করবেন না কিন্তু। মৃত্যুর কিছুদিন আগে পরিতোষকে লেখা ইমেলে মহিমা বলেছে আপনার সাহায্য নিয়ে সে যা করণীয় ছিল তা করে ফেলেছে। আমার ধারণা সে তার অ্যাবর্শনের কথাই বলেছে। আসলে আমি ব্যাপারটা পরোক্ষভাবে জানতে পারি। মহিমা আমাকে নিজে জানায়নি। আমায় বলেছিল ক্রেডিট কার্ডের বিল মেটাতে তার টাকার প্রয়োজন। আমি তাকে সেই টাকাই দিয়েছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে সে আমার এক বান্ধবীর বুটিকে কাজ করত। যেদিন মহিমা সরকারি হাসপাতালে অ্যাবর্শন করাতে যায়, সেদিন ওই বুটিকেরই আরেকটি মেয়ে তাকে ওখানে দেখতে পায়। মহিমা তাকে এড়িয়ে গেলেও সে খোঁজ খবর করে মহিমার হাসপাতালে আসার প্রকৃত কারণটা জানতে পারে। বুটিকেও এই নিয়ে কানাঘুষো শুরু হয়। সুদেশনা মানে আমার ওই বান্ধবী, তার কানেও কথাটা পৌঁছয়, আর ওর কাছ থেকেই আমি খবরটা পাই। এবং আপনি বুঝতে পারেন পরিতোষের সঙ্গে মহিমার সম্পর্কটা কতদূর গড়িয়েছে। যোগ করল অগস্ত্য। এবার একটু চুপ করে থেকে সে বলল, আচ্ছা রথিজিৎ বাবু, যেদিন মহিমার হত্যা হয় সেদিন ভোরবেলা আপনি আপনার বাগান বাড়িতে গিয়েছিলেন কেন? ঘরের ভেতরে যেন একটা বিস্ফোরণ হলো। কয়েক মুহূর্ত চুপ করে থেকে রথিজিৎ ফ্যাকাশে মুখে অগস্ত্যকে বলল, কি যা তা বলছেন? আপনার কাছে এর কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? বিদ্যাসাগর সেতু টোল প্লাজা সিসিটিভি ফুটেজে আপনার গাড়িটা যে বেশ স্পষ্টভাবে চোখে পড়ছে। আপনার মতো একজন বিচক্ষণ মানুষ এরকম একটা ভুল করে ফেললেন কি করে বলুন তো? হ্যাঁ, আপনার অ্যালিবাই অবশ্য বেশ স্ট্রং ছিল। গ্র্যান্ড হোটেলে আমি নিজে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে আপনি সে রাতে হোটেলেই ছিলেন, অর্পিতাও ছিলেন আপনার সঙ্গে। কিন্তু সেদিন ভোরবেলা আপনি হোটেল থেকে বার হয়ে যান। রথিজিৎ বাবু, মনে আছে যেদিন মুখার্জিদের সঙ্গে দেখা করার জন্য আমরা হাসপাতালে গিয়েছিলাম, সেদিন সকালে আপনি অর্পিতাকে নিয়ে লেক গার্ডেন্সে ডক্টর দেবাঞ্জন ব্যানার্জির কাছে গিয়েছিলেন? আমার পরিচিত জনৈক চিকিৎসক বন্ধুর মারফত ডক্টর ব্যানার্জির থেকে আমি খবর জোগাড় করেছি যে অর্পিতা বেশ কয়েক বছর ধরে নার্ভের চিকিৎসা করাচ্ছেন। রাতে তিনি কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমন। সেদিন ভোরে আপনি যখন চুপি সাড়ে হোটেলের ঘর থেকে বাইরে যান তখন উনি টের পাননি। ওই সময় গ্র্যান্ড হোটেল থেকে বিদ্যাসাগর সেতু টোল প্লাজার থেকে অল্প দূরে আপনার বাগান বাড়িতে গাড়ি চালিয়ে যেতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে না। আপনি অনায়াসে সেখান থেকে ঘুরে এসে আবার আপনার রুমে ফিরে যান। আপনি কি বলতে চাইছেন যে মহিমাকে আমি খুন করেছি? না, আমি জানি মহিমাকে আপনি হত্যা করেননি। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আপনি হোটেল থেকে রওনা দিয়েছিলেন ভোর 4টের একটু পরে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ততক্ষণে
মহিমার মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, ওই অসময়ে আপনি হঠাৎ ও বাড়িতে ছুটলেন কেন? রথিজিৎ অগস্তর কথার উত্তর না দিয়ে তার দিকে নিষ্পলক চেয়েই রইল। অনেক ভেবে আমার মনে হলো এর একটাই কারণ থাকতে পারে। মহিমার সুরক্ষা নিয়ে আপনি চিন্তায় ছিলেন। আপনি কোনোভাবে জানতে পেরেছিলেন যে সেদিন রাতে পরিতোষ ওই বাড়িতে যাবে। সে রাতে আপনার পক্ষে খবরটা পাওয়া তখনই সম্ভব যদি পরিতোষের পেছনে আপনি কাউকে চর হিসেবে লাগিয়ে থাকেন। মহিমার সঙ্গে পরিতোষের সম্পর্কের কথা জানতে পারার পরই আপনি আপনার এই চরকে নির্দেশ দিয়েছিলেন পরিতোষের গতিবিধির ওপর কড়া নজর রাখতে এবং আপনাকে নিয়মিত খবর দিতে, অর্থের বিনিময় নিশ্চয়ই। অস্বীকার করার চেষ্টা করবেন না, কারণ এই ব্যক্তির কল রেকর্ডস আজ দুপুরেই আমাদের হাতে এসেছে। আপনার নামে রেজিস্টার করা একটি নাম্বারে সে আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে, সে প্রমাণ আমি পেয়েছি। পরিতোষের সঙ্গেও এই ব্যক্তির বিশেষ ঘনিষ্ঠতা ছিল। সে পরিতোষের কাছে জানতে পেরেছিল যে সেদিন আইপিএল এর ওই পার্টি অফিসে সঙ্গীদের সঙ্গে দেখা করে রাঁচিতে সুইসাইড মিশনের জন্য রওনা হওয়ার আগে পরিতোষ মহিমার সঙ্গে দেখা করতে যাবে। আপনি রাতে সে কথা জানতে পারেন। আপনার মনে অশান্তির ঝড় ওঠে, কিন্তু তখন আপনি অর্পিতার সঙ্গে হোটেলের ঘরে। ভোরের দিকে আর থাকতে না পেরে আপনি বাগানবাড়ি চলে যান। আমার ধারণা সেখানে আপনি প্রথম মহিমাকে মৃত অবস্থায় দেখতে পান এবং খুব স্বাভাবিকভাবেই আপনি এই সিদ্ধান্তে পৌঁছে যান যে খুনটা পরিতোষই করেছে। তাই প্রথম দিন থেকেই এ বিষয়ে আপনার এতটা কনফিডেন্স। কিন্তু বাগানবাড়িতে অসময়ে আপনার উপস্থিতি জানাজানি হয়ে গেলে আপনাকে অনেক অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হতো। যা হওয়ার তো হয়েই গেছে, মহিমাকে আর ফিরিয়ে আনা যাবে না। কয়েক ঘন্টা পরে বাড়ির কাজের মেয়েটা এসে মহিমাকে মৃত অবস্থায় দেখে আপনাকে জানাবে। আপনি তখন কারুর মনে কোনো রকম সন্দেহের উদ্রেক না করে ওই বাড়িতে আবার পৌঁছে গিয়ে পরিতোষকে গ্রেপ্তার করার ব্যবস্থা করবেন। এই ভেবেই আপনি সেদিন হোটেলে ফিরে যান, তাই তো? রথিজিৎ বিস্ময়াভিভূত দৃষ্টিতে অগস্তর দিকে তাকিয়ে সম্মতিক্রমে মাথা নাড়ল। তার চোখের সামনে পরপর কয়েকটি দৃশ্য ভেসে উঠল। সামনের লনটা দিয়ে হেঁটে গিয়ে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে যখন রথিজিৎ দেখে যে দরজাটা খোলা, তখনই তার বুকটা ধড়াস করে উঠেছিল। দরজাটায় হালকা ঠেলা দিতেই দরজাটা খুলে যায়। দরজার সামনেই মাটির উপরে মহিমাকে দেখা মাত্র রথিজিৎ কয়েক পা পিছিয়ে আসে। নিজের অজান্তেই তার গলা থেকে বেরিয়ে আসে একটা চাপা আর্তনাদ। রক্তে ভেসে যাচ্ছে মেঝে, আর তার উপরে পড়ে আছে মহিমার প্রাণহীন দেহ। মাথাটা কেউ যেন থেঁতলে দিয়েছে, আর রক্তে ভেসে যাচ্ছে মহিমার জামা কাপড়। রথিজিৎ চোখ বন্ধ করে ফেলল। ওই দৃশ্যটা সারা জীবন তাকে তাড়া করে বেড়াবে। তার সম্বিত ফিরল অগস্তর কথায়। রথিজিৎ বাবু, আপনার এই চরটি কে আমি তাও জানি। আপনি হয়তো জানেন না, আপনার এই চর পরিতোষের গতিবিধির খবরাখবর আপনাকে ছাড়াও পরিতোষের স্ত্রী মিনতির কাছেও পৌঁছে দিত, তার শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজের পরিচয় দিয়ে। মহিমার হত্যার পর মিনতিকে সে জানায় যে মিনতির পথের কাঁটা সরে গিয়েছে। মিনতির সঙ্গে ওই একই ব্যক্তির নিয়মিত কথাবার্তার প্রমাণও আমরা পেয়েছি। আপনার কাছে এই চর না হয় পয়সা পায়, কিন্তু মিনতিকে তার স্বামীর পরকীয়া প্রেমের কথা জানানোর কারণটা কি? তার এই আচরণের একটাই কারণ থাকতে পারে, ঈর্ষা। মহিমার সঙ্গে পরিতোষের সম্পর্কের কথা জানতে পেরে নিছক ঈর্ষার বশে আপনার এই চর নিয়মিত মিনতিকে প্রেমিক যুগলের সব খবর জানাত। আর ঈর্ষার মূলে থাকে ভালোবাসা। পরিতোষের ওপর আপনার এই চরটির বিশেষ দুর্বলতা আছে। আপনিও সম্ভবত তার সেই দুর্বলতারই সুযোগ নিয়েছিলেন। নিজের এই শুভাকাঙ্ক্ষীর বিষয়ে মিনতি আমাকে বলে যে তার কণ্ঠস্বর সে কোনোদিন ভুলবে না। ভারী গলায় সে মেয়েলি ঢঙে কথা বলে। পরিতোষের পার্টিরই সে কর্মী। কথাটা শুনে আমার মনে একটা সন্দেহ উঁকি দেয়। আজ আমি নিশ্চিত যে আপনার এই স্পাইটি আইপিএল এর কর্মী। পরিতোষের পাশে থেকে তার খবরাখবর জোগাড় করা তার পক্ষে খুব সহজ।
এতক্ষণ একটানা কথা বলে একটু থেমে মুচকি হেসে অগস্ত এবার বলল, অবশ্য আমাদের রাজ্যে আইপিএল এর বাড়বাড়ন্ত দেখে মনে হয় আপনার এই চটটি শুধু পরিতোষের প্রেম ভালোবাসার খবরই আপনার কাছে পাচার করত, দলের রাজনৈতিক কর্মকাণ্ডের নয়। তার কারণ হয় দলের প্রতি তার আনুগত্য, বা আপনার কাছে আরও বেশি অর্থের প্রত্যাশা। আপনার এই চর আর কেউ নয়, বিশাল ত্রিবেদীর নিত্য সঙ্গী পিঙ্কি, পুরুষের শরীরে বন্দী, পরিতোষ গোস্বামীর প্রেমে পাগল আর একজন নারী। পরিতোষের উপরে পিঙ্কির ব্যথার কথা বিশাল নিজে আমাকে বলেছেন। পিঙ্কির কাছে খবরটা পেয়ে রথিজিতের মেজাজ বিগড়ে গেল। পরিতোষ আজ রাতে তার বাগান বাড়িতে যাচ্ছে মহিমার সঙ্গে রাত কাটাতে, আর মহিমা ওই জানোয়ারটাকে অনুমতি দিয়েছে। এত কিছু ঘটে যাওয়ার পরেও মহিমার উপরে রথিজিতের খুব রাগ হলো। সারা জীবন মেয়েটা তার কাছে শুধু নিজের প্রয়োজনে ছুটে এসেছে, কখনো বিপদের সময়ে সাহায্যের জন্য, কখনো নিজের সুরক্ষার জন্য, কখনো চাকরির জন্য, কখনো আবার টাকা পয়সার জন্য, মায় অভিনয় শেখার জন্য। রথিজিৎ বুঝতে পারল মেয়েটা শুধু নিতেই জানে, তাদের সম্পর্কটা বরাবর এমনই থাকবে। বিপদে পড়লেই কান্না ভেজা গলায় মহিমা শুধু তাকে একটা ফোন করবে, আর সে পাগলের মতো সবকিছু ফেলে তার কাছে ছুটে যাবে। সে একটা মস্ত বড় আহাম্মক। অল্প বয়সে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে দুনিয়ার কাছে রথিজিৎ নিজেকে হাস্যস্পদ করে তুলছে। কিন্তু যত সময় কাটল, রথিজিতের মন শান্ত হয়ে এলো। মেয়েটা খুব ছোট, নিজের দিদিকে পুড়ে মরতে দেখেছে, বাবা মার ভালোবাসা পায়নি, একটু খামখেয়ালি গোছের, মাথায় বুদ্ধিশুদ্ধি কম, সহজে মানুষ চিনতে পারে না। একটু ভালোবাসার আশায় একটা বাজে লোকের খপ্পরে পড়েছে। রথিজিতের মনে হলো এক্ষুনি মেয়েটার কাছে ছুটে যায়, তাকে বুকে টেনে নিয়ে বলে যে রথিজিৎ তার অ্যাবর্শনের কথা জানে এবং তাতে মহিমার প্রতি তার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। আগে জানতে পারলে সে মহিমাকে কিছুতেই ওই কাজ করতে দিত না। সে মহিমাকে বিয়ে করত, তার সন্তানকে নিজের নাম দিত। রাতের আলোটা বাদে অর্পিতা একে একে ঘরের বাকি সব আলো নিভিয়ে দিল। ধবধবে সাদা বিছানায় স্বচ্ছ রাত্রিবাসে আবৃত শরীর বিছিয়ে সে রথিজিৎকে উষ্ণ আহ্বান জানালো। রথিজিতের রাগটা ফিরে এলো, নিজের অসহায়তার উপরে, নিয়তির উপরে। অর্পিতাকে চমকে দিয়ে হিংস্র সাপদের মতো রথিজিৎ তার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাত তখন প্রায় 11:30। পরিতোষ তৃতীয়বার কলিং বেলটা বাজানোর আগেই রথিজিৎ চক্রবর্তীর বাগানবাড়ির সদর দরজা খুলে তার সামনে এসে দাঁড়ালো মহিমা। পরিতোষকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠল। এখানে এসে লুকিয়ে আছো? মহিমাকে দেখে পরিতোষ হাসার চেষ্টা করল। ঠিক এই সময়ে প্যান্টের পকেটে তার ফোনটা নিঃশব্দে কেঁপে উঠল। এত রাতে কে ফোন করছে? নিশ্চয়ই পার্টির কেউ। আইপিএল এর হাতে গোনা কিছু সদস্য ছাড়া তার এই নম্বর তো কেউ জানে না। কিন্তু সে যেই হোক, পরিতোষ এখন তার সঙ্গে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। সে এখানে একটা বিশেষ কাজে এসেছে। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে সে মহিমাকে শেষবারের মতো একবার দেখতে এসেছে। মহিমার কাছে সে ক্ষমা চাইতে এসেছে। ফোনটা বেজে যাক। যে কল করছে পরিতোষের সাড়া না পেয়ে সে নিজেই কলটা কেটে দেবে। পরিতোষ এগিয়ে গিয়ে মহিমাকে নিজের কাছে টেনে নিল। তোমার কাছে বারবার আঘাত পেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি পরিতোষ। মহিমা নিজেকে পরিতোষের আলিঙ্গন থেকে ছাড়িয়ে দূরে সরে গেল। পকেটের ফোনটাও ইতিমধ্যে শান্ত হয়েছে। পরিতোষ, তুমি চলে যাও, চলে যাও তুমি, প্লিজ। তবে যে ইমেলে বললে তুমি আমাকে আজীবন ভালোবাসবে। আরে আমি তোমাকে ভালোবাসি, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসবো। কিন্তু তাই বলে তোমাকে আমার মন নিয়ে আর খেলা করতে দিতে তো পারি না, বলো। যখন তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আর আজ আমি যখন একা থাকতে চাই,
তোমার থেকে অনেক দূরে চলে যেতে চাই, তখন তুমি হঠাৎ আমার সামনে হাজির হয়ে ভালোবাসা জাহির করছো। তুমি কি জানো ধর্ণা দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ওই সময় আমি জেলে ছিলাম? তোমার কোনো ধারণা আছে এ রাজ্যে আইপিএল এর কর্মীদের জেলে ধরে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার করা হয়? তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে কিভাবে অ্যাবর্শন করানো হয়? হাসপাতালে নিঃসঙ্গ একটা মেয়েকে মানুষের নোংরা দৃষ্টি আর অশ্লীল কথাবার্তা সহ্য করে যখন হাঁড়ি চেঁচে খাবার ফেলার মতো করে নিজের সন্তানকে বিসর্জন দিয়ে আসতে হয় না, তখন তার মনের কি অবস্থা হয় তা তোমার বা তোমার দলের মহান বিপ্লবীদের কি জানা আছে পরিতোষ? মহিমা ঘুরে দাঁড়িয়ে পরিতোষের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে। তার দু চোখে আগুন। পরিতোষ মহিমাকে জড়িয়ে ধরল। মহিমার ইচ্ছে করল সেখান থেকে পালিয়ে যেতে, এই লোকটার থেকে অনেক অনেক দূরে, এমন কোথাও যেখানে এই লোকটা তার পেছন পেছন আসবে না। এই লোকটা যাকে সে ভীষণ ভালোবাসে, এই লোকটা যার উপরে রেগে থাকার জন্য তার সমস্ত ইচ্ছাশক্তিও কম পড়ছে। ইমেলটা লেখা তার উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও। পরিতোষ মহিমার সামনে দুহাত জোর করে দাঁড়ালো, তার চোখেও জল। আমি কাল রাঁচি চলে যাচ্ছি একটা সুইসাইড মিশনে, আর ফিরে আসবো না। তোমাকে একথা জানিয়ে আমি পার্টির নিয়ম ভাঙছি, কিন্তু তোমাকে না জানিয়ে, তোমার কাছে ক্ষমা না চেয়ে আমি শান্তিতে মরতেও পারবো না। তোমার বুক ভরা ঘৃণা নিয়ে আমি মরতে চাই না। মহিমা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পরিতোষের গালে একটা চড় মারল। তারপরে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। পরিতোষ মহিমাকে তার মিশনের বিষয়ে সব কিছু খুলে বলল, কিন্তু মহিমা তাকে বলল মিশন ছেড়ে বাড়ি ফিরে যেতে। আমি তোমাকে ক্ষমা করে দেব, আজীবন তোমার হয়ে থাকবো, যদি যদি তুমি আমাকে কথা দাও যে তুমি তুমি এই মিশনে যাবে না। তা হয় না মহিমা, যেতে আমাকে হবেই। নিজের অজান্তেই কখন মহিমা পরিতোষকে টেনে নিল তার বুকে। দু হাতে সে পরিতোষের টি শার্টটা এক টানে খুলে ফেলল, তারপরে নিজের টপটা। আজ পরিতোষকে সে কোথাও যেতে দেবে না, তাকে লুকিয়ে রাখবে এই বাড়ির ভেতরে, নিজের ভেতরে, যতক্ষণ পরিতোষের মাথায় চেপে বসা এই রক্তের নেশা কেটে না যায় ততক্ষণ। মহিমা যখন টের পেল তার বুকে মাথা রেখে পরিতোষ ঘুমিয়ে পড়ছে, সে তখন পরিতোষের চুলে বিলি কেটে দিল। পরিতোষের ঘুম আরও গাঢ় হলে সে পরিতোষকে নিজের শরীরের উপরে চেপে ধরল, যাতে পরিতোষ তাকে আর ছেড়ে না যায়। মনের কোনো একটা কোণে ক্ষীণ একটা আশা ধীরে ধীরে মাথা চারা দিল। এবারে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। পরিতোষের সঙ্গে সে একটা ছোট ঘর বাঁধবে। একটু আগেই পরিতোষের যে বীজ সে ধারণ করেছে, তাতে এবার তার শূন্য কোল ভরে উঠবে। আগেরটার মতো এটার রক্তের দাগ নিজের আত্মার উপরে বয়ে নিয়ে বেড়াতে হবে না তাকে। পরিতোষকে আঁকড়ে ধরে মহিমা একসময় ঘুমিয়ে পড়ল। মহিমা কতক্ষণ ঘুমিয়েছে তার খেয়াল নেই। চোখ খুলতেই তার শীত করল। খেয়াল হলো সে মেঝের উপরে শুয়ে আছে, নগ্ন, নিঃসঙ্গ। এক নিমেষে তার সবকিছু মনে পড়ে গেল। সে বুঝতে পারল পরিতোষ আবার তাকে ফেলে চলে গিয়েছে। তার বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে খোলা চোখে দেখা তার অসম্ভব স্বপ্নকে আরও একবার ভেঙে চুরমার করে চোরের মতো সে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। পোশাক পরতে পরতে নিজের উপরে মহিমার খুব রাগ হলো। আর কতবার সে এই একই ঘটনা ঘটতে দেবে? আর কতবার সে পরিতোষকে একটা ক্ষুধার্ত পশুর মতো আঁচড়ে কামড়ে তার শরীর নিয়ে খেলা করতে দেবে? আর কতবার পরিতোষ তাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে? নির্জন বাড়িটা মহিমাকে যেন গিলে খেতে এলো। মহিমা চিৎকার করে কেঁদে উঠল।
আর সেই মর্মভেদী কান্না বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে যেন তার নির্বুদ্ধিতার, তার অসহায়তার, তার একাকিত্বের পরিহাস করতে লাগলো। হঠাৎ সদর দরজায় কলিং বেলটা বেজে উঠল। ওই তো পরিতোষ ফিরে এসেছে। মহিমার জন্য সে ফিরে এসেছে। মহিমার ভালোবাসার টান সে শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। আমাকে আমাকে একা ফেলে তুমি কোথায় চলে গেছিলে পরিতোষ? অভিমানী গলায় দরজার উপাশে থাকা মানুষটার উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মহিমা ছুটে গেল সদর দরজার দিকে। দরজাটা খুলতেই মুখের উপরে একটা আঘাত এলো আর মহিমা মাটিতে ছিটকে পড়ল। রথিজিতের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠেই অগস্ত্য ফোন করল বিকাশকে এবং বলল, বিকাশ, ফোর্স রেডি করো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। অগস্ত্যর পরের ফোনটা গেল সংবাদ সংস্থায় তার এক বন্ধুর কাছে। মাস্টার মশাইকে প্যাচে ফেলতে গেলে একটু বুদ্ধি খাটাতে হবে। কথাটা বলেই নিজের মনেই হাসল অগস্ত্য। বিশাল ত্রিবেদী যখনই কলকাতায় আসে, লেকটাউনের কাছে ইন্ডিয়ান পিপলস লীগের অফিসের দোতলায় একটা ফ্ল্যাটে এসে ওঠে। একথা জেনেও রাজ্য সরকার অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। যে দক্ষিণপন্থী দল রাজ্যে ক্ষমতা বিস্তার করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যৌথভাবে লড়ার উদ্দেশ্যে এই দুই দলের গোপন আঁতাত আছে। দুর্জনেরা এমনটাই বলে থাকে। ফোর্সকে বিকাশের দায়িত্বে বাইরে অপেক্ষা করতে বলে অগস্ত্য আইপিএল এর অফিসে ঢুকে পড়ল। বিকাশ ভয়ে ভয়ে বলেছিল, অগস্ত্য, এখনো বলছি আমরা তোমার সঙ্গে আসি। বাঘের গুহায় ঢুকছো, ভুলে যেও না। অগস্ত্য তার কাঁধে হাত রেখে উত্তর দিয়েছিল, দেখে নিও, একটা বুলেটও খরচ হবে না, এক ফোঁটা রক্তও ঝরবে না। বলেছি না, আমার অস্ত্রটা সবসময় চোখে পড়ে না। এই লোকগুলোর জন্য আমার সেই মুখ্যম অস্ত্রই যথেষ্ট। অগস্ত্যকে দেখে দুটো ছেলে এগিয়ে এলো। অগস্ত্য নিজের কার্ড দেখিয়ে বলল, তোমাদের প্রভুকে বলো হোমিসাইডের এসিপি অগস্ত্য পুরকায়স্থ দেখা করতে এসেছে। একটা ছেলে একটু দূরে গিয়ে একটা কল করল। তারপরে এগিয়ে আসলো অগস্ত্যর দিকে। ছেলেটাকে অনুসরণ করে অগস্ত্য দোতলায় উঠে এলো। বিশাল ত্রিবেদী নিজেই দরজায় দাঁড়িয়েছিল। পরনে নীল চেক লুঙ্গি, সাদা হাতকাটা গেঞ্জি। অগস্ত্যকে ভেতরে আসতে বলে সে ইশারায় ছেলেটিকে চলে যেতে বলল। বিশালের পেছনে হেঁটে অগস্ত্য এসে বসল বসার ঘরে। এখানেই বাইরের লোকজনের সঙ্গে দেখা করে বিশাল। দেওয়ালে দুটো বুকশেলফ, এক সেট পুরনো সোফা, ঘরের এক কোণায় একটা পুরনো আরাম কেদারা, ঘরের মাঝখানে একটা নিচু কফি টেবিল, ঘরে অল্প পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। অগস্ত্য যা আশা করেছিল, টিভিতে সেই ব্রেকিং নিউজটাই চলছে। বসুন। অগস্ত্যকে সোফাটা দেখিয়ে বিশাল নিজে গিয়ে বসলো আরাম কেদারাটায়। তারপরে বলল, আমি জানতাম আপনি আসবেন। এটা আপনি কি করলেন? টিভির দিকে আর চোখে তাকালো অগস্ত্য। খবরের চ্যানেলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শাসক দলের বিধায়ক রথিজিৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধুর কন্যার হত্যার জন্য দায়ী ইন্ডিয়ান পিপলস লীগ। আপনার কেন মনে হচ্ছে যে এই খবরটা আমি রটিয়েছি? আপনি না হলে আর কে কাজ করবে? বিশালের চোয়াল শক্ত হলো। আপনি বোধহয় জানেন না, সাংবাদিক মাত্রেই নিজেদের শিরদাঁড়া বিক্রি করে না, কিংবা কোনো না কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সন্ধ্যেবেলা টিভির পর্দায় বিতর্ক সভা বসায় না। ইনভেস্টিগেটিভ জার্নালিজম এখনো পুরোপুরি হারিয়ে যায়নি এ দেশ থেকে। পুলিশের সাথে সাথে সাংবাদিকদের নিরপেক্ষ তদন্তেও কিন্তু অনেক সময় সত্যি উদ্ঘাটিত হয়। সেই সত্যটা কি? পরিতোষ ওই মেয়েটাকে মার্ডার করেছে? আপনাদের সেই বস্তা পচা থিওরি। কথাটা ব্যঙ্গের সুরে বলল বিশাল। আপনার জন্য আমাদের রাঁচির মিশন ব্যর্থ হয়েছে। পদক টদক হয়তো জুটেও যাবে আপনার। আর কি চান আপনি? আমি চাই মহিমা মুখার্জির হত্যাকারীকে গ্রেফতার করতে। আমি সঙ্গে ওয়ারেন্ট নিয়ে এসেছি। বিশালকে এইবারে একটু বিচলিত দেখালো। সামনে ঝুঁকে সে বলল, কার কথা বলছেন আপনি? আপনার বিশ্বস্ত সহচর পিঙ্কি।
পিঙ্কি খুন করেছে মহিমাকে। অগস্তর কথা শুনে বিশাল আকাশ থেকে পড়ল। আপনার কি মাথা খারাপ হয়েছে? পিঙ্কি ওই মেয়েটাকে খুন করতে যাবে কেন? আমি আপনাকে সবকিছু খুলে বলবো, কিন্তু তার আগে কোনো রকম জোর জবরদস্তির মধ্যে না গিয়ে আপনি পিঙ্কিকে আমার হাতে তুলে দিন প্লিজ। তাকে এখানে ডেকে আনুন। অগস্ত, আপনি যত বড় আষাঢ়ে গল্পই ফেঁদে থাকুন না কেন, আইপিএলের এই ঘাঁটি থেকে পিঙ্কিকে নিয়ে আপনি এক পাও নড়তে পারবেন না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সামনে বসে আছেন। অগস্ত সোফায় হেলান দিয়ে বসে পড়ল। আপনাকে চিনি বলেই বলছি, পিঙ্কিকে বাঁচানোর মতো বোকামি আপনি করবেন না। আপনি নিশ্চয়ই জানেন না যে পিঙ্কি পয়সার বিনিময়ে পরিতোষের ব্যক্তিগত জীবনের খবর পাচার করছিল রথিজিৎ চক্রবর্তীর কাছে। পরিতোষের প্রতি পিঙ্কির দুর্বলতার সুযোগ নিয়ে রথিজিৎ তাকে ভাড়া করেছিল পরিতোষের ওপর নজর রাখতে। আপনি প্রমাণ চাইলে আমি রথিজিৎ আর পিঙ্কির কল রেকর্ডস আপনাকে দেখিয়ে দিতে পারি। কে বলতে পারে আরো বেশি পয়সা পেলে অথবা এই রকমই কোনো ব্যক্তিগত কারণে কাল সে আইপিএল এর রাজনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনাও সরকারের কাছে ফাঁস করতে শুরু করবে না? কি জানেন, মানুষটাকে ঠিক বিশ্বাস করা যায় না, আর আপনার দোকান তো বিশ্বাসের ভরসাতেই চলে, তাই না? কি যাতা বলছেন আপনি? টিভিতে তখনও আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান পিপলস লিগের বিরুদ্ধে মহিমাকে হত্যার অভিযোগ নিয়ে প্রতিবেদন চলছে। অগস্ত সেদিকে তাকিয়ে বলল, এই ঝড়টাও কিন্তু আপনি খুব সহজেই সামলে নিতে পারেন। আপনি আমাকে এবার রাজনীতি শেখাবেন? আহা, অত উত্তেজিত হবেন না, বসে পড়ুন, বসে পড়ুন। দেখুন, এই ঘটনায় আইপিএল এর নাম উঠে এসেছে, এই বাস্তব আপনি কোনোভাবেই বদলাতে পারবেন না। কিন্তু আপনি এই মর্মে একটা বিবৃতি দিতে পারেন যে পিঙ্কি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে মহিমাকে হত্যা করেছে। এ নিছক একটা ত্রিকোণ প্রেমের ব্যাপার, বই আর কিছু নয়। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটা নেহাতি একটা কাকতালীয় যোগাযোগ যে মেয়েটির ফ্যামিলি ফ্রেন্ড শাসক দলের বিধায়ক। আপনি পিঙ্কির এই ঘৃণ্য অপরাধকে সমর্থন করেন না। আপনি তাকে দল থেকে বহিষ্কার করেছেন, তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং হত্যার তদন্তে আপনি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। কেমন? পিঙ্কি উচিত শাস্তি পেল, আর জনতার আদালতে অন্তত এই ঘটনায় আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হলো না। আমাদের বাংলায় কে বলে, এক ঢিলে দুই পাখি মারা। বিশাল কয়েক মিনিট ধরে মাথা নিচু করে কি যেন ভাবল। ঘরে শুধুমাত্র দেওয়াল ঘড়িটার টিক টিক আর পুরনো ফ্যানের চাপা ঘর ঘরে শব্দ। একটু পরেই বিশাল চেয়ারের পাশে একটা বেল বাজাতেই একটা ছেলে ঘরে এসে ঢুকল। বিশাল তাকে বলল, পিঙ্কিকে পাঠিয়ে দে। অগস্তর সঙ্গে বিশালের চোখাচোখি হতে অগস্ত মুচকি হাসল। পিঙ্কি ঘরে ঢুকে দরজার একপাশে মাথা নিচু করে দাঁড়ালো। আজও তার পরনে ফুলহাতা কুর্তা, সালোয়ার, গলায় বাহারি ওড়না, দুচোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মাঝখানে সিঁথি করা লম্বা চুল কাঁধ ছাপিয়ে নিচে নেমে এসেছে। সারা ঘরে সস্তা পারফিউমের উগ্র গন্ধ ছড়িয়ে পড়েছে। অগস্ত ততক্ষণে ফোন করে বিকাশকেও ঘরে ডেকে এনেছে। অগস্ত সোফা থেকে উঠে পিঙ্কির সামনে দাঁড়িয়ে ওয়ারেন্টের কাগজ তার দিকে এগিয়ে বলল, মহিমা মুখার্জিকে হত্যা করার অভিযোগে আমি তোমাকে গ্রেপ্তার করছি। মানে? পিঙ্কির মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎই সে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট ননসেন্স! পুলিশ বলে আপনি যা খুশি তাই করবেন? প্রকৃত হত্যাকারীকে এতদিনে ধরতে পারেননি, এখন আমাকে ভাসানোর চেষ্টা করছেন? হে কিন্তু ভারী অন্যায়। অগস্ত পিঙ্কির কুর্তার কলার খামচে দাঁতে দাঁত চেপে বলল, অন্যায় কি জানো পিঙ্কি? একটা 24 বছরের তরতাজা মেয়ে যখন নিঃসঙ্গ অসহায়, তখন তাকে প্রায় 1.5 কিলো ওজনের একটা ব্যাট দিয়ে মারতে মারতে তার মাথা ভেঙে চুরমার করে তাকে হত্যা করা, এটা অন্যায়। দেশ জুড়ে মানুষ মারার খেলা খেলতে খেলতে তোমরা সবাই রক্তলোলু পশুতে পরিণত হয়েছ। ন্যায় অন্যায়ের জ্ঞান তোমরা বহুদিন আগেই হারিয়েছ।
বাঁ হাতে পিঙ্কির এক হাতের কবজি শক্ত করে ধরে ডান হাত দিয়ে অগস্ত্য তার কুর্তার হাতা টেনে তুলতেই দেখা গেল পিঙ্কির হাত জুড়ে বড় বড় আঁচড়ের দাগ। অন্য হাতেও তাই। পিঙ্কি কিছু একটা বলে প্রতিবাদ করতে গেল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বার হলো না। এক টানে তার গলার ওড়না সরিয়ে দিতেই দেখা গেল তার ঘাড়েও আঁচড়ের দাগ। মেয়েটা বাঁচার অনেক চেষ্টা করেছিল, তাই না পিঙ্কি? তখন অগস্ত্যর দু চোখে আগুন জ্বলছে। আর সেই লড়াইয়ের চিহ্ন লুকোতে এই ভ্যাপসা গরমে এত দিন ধরে এই পোশাকে ঘুরে বেড়াচ্ছ তুমি। আর চিন্তা নেই, এবার জেলের পোশাকে হাঁপ ছেড়ে বাঁচবে। ব্যাস, এই কয়েকটা আঁচড়ের ভরসায় আমাকে গ্রেফতার করতে এসেছে কলকাতার টপ কপ। ও কাম অন, আপনার সম্বন্ধে আমার ধারণাটা একটু বেটার ছিল। রথিজি চক্রবর্তী থেকে কত টাকা পেতে তুমি? অগস্ত্যর প্রশ্নে পিঙ্কির মুখের হাসি মিলিয়ে গেল। সে আর চোখে বিশালের দিকে তাকালে বিশাল মুখ ঘুরিয়ে নিল। অগস্ত্য বলেই চলল, অস্বীকার করো না পিঙ্কি, আমার কাছে তোমাদের কল রেকর্ডস আছে। রথিজিৎ বাবু নিজেও কথা স্বীকার করেছেন। পরিতোষের ওপরে তুমি নজর রেখেছিলে, তার গতিবিধির খবর তুমি পৌঁছে দিতে রথিজিৎ বাবুকে এবং পরিতোষের স্ত্রী মিনতিকে। সে প্রমাণও আছে আমাদের কাছে। মহিমার সঙ্গে পরিতোষের সম্পর্কটা নিয়ে অনেকেই অসন্তুষ্ট ছিল, তুমি নিজেও। হাতের মুঠো শক্ত করে পিঙ্কি চাপা স্বরে বলল, দ্যাট বিচ। পরিতোষের সঙ্গে তোমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। তুমি জানতে পেরেছিলে রাঁচি যাওয়ার আগে সেদিন রাতে পরিতোষ মহিমার সঙ্গে দেখা করতে যাবে। তুমি রথিজিৎ বাবুকে সে কথা জানাও। তারপরে কোনো কারণে তুমি পরিতোষকে রাত 11:30 নাগাদ ফোন করো। হতে পারে মিশন সংক্রান্ত কোনো আলোচনা করতে। কল রেকর্ডসে দেখা যাচ্ছে সেই কলের দৈর্ঘ্য ছিল প্রায় 1 ঘন্টা। প্রথমে আমি বিস্মিত হই। মহিমার বন্ধু অভিষেক রাত 12টা নাগাদ বাগানবাড়ির বাইরে পরিতোষের বাইক দেখতে পেয়েছিল। তার মানে তোমার সঙ্গে যখন পরিতোষের ওই ঘণ্টাখানেকের কল চলছিল, সে তখন বাড়ির ভেতরে মহিমার সঙ্গে ছিল। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? সুইসাইড মিশনে যাওয়ার আগে শেষবার প্রেমিকার সঙ্গে কয়েক ঘন্টা দেখা করতে এসে, তার মানভঞ্জন করতে এসে পরিতোষ 1 ঘন্টা তোমার সঙ্গে ফোনে কথা বলবে কেন? যেখানে আর কিছুক্ষণ পরেই সে পার্টি অফিসে নিজেই উপস্থিত হবে। মহিমার পোস্টমর্টেম রিপোর্টেও দেখা যায় যে ওই সময় তাদের দৈহিক মিলনও হয়েছিল। কথাগুলো শুনে পিঙ্কির নিঃশ্বাস দ্রুততর হলো। এর একটাই ব্যাখ্যা হয়, কোনোভাবে ফোনের ওপর চাপের ফলে কলটা পরিতোষের অজান্তেই রিসিভ হয়ে যায়। সেদিন রাতে মহিমা আর পরিতোষের মধ্যে যা কথা হয়েছিল সব তুমি শুনে ফেলেছিলে। পরিতোষ নিশ্চয়ই প্রেমিকাকে রাঁচির মিশনের কথা বলে থাকবে। বিশেষ করে যখন কিছুদিন আগে মহিমার অ্যাবর্শনকে কেন্দ্র করে তাদের সম্পর্কে চিড় ধরেছিল, তখন পরিতোষ নিশ্চয়ই এই বলে মহিমার মনে সহানুভূতি সঞ্চারের চেষ্টা করেছিল যে সেই রাতের স্বল্প সময়ের দেখাই হয়তো তাদের শেষ দেখা হতে চলেছে। এবং তার সে চেষ্টায় সে সফল হয়েছিল। সে রাতে ওদের দুজনের মধ্যে ঠিক তাই। অগস্ত্য পিঙ্কির উপরে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, কিন্তু তাদের কথাবার্তা ফোনে শুনতে পেয়ে তুমি বুঝতে পারো যে মহিমা রাঁচিতে IPL এর গোপন মিশন সম্বন্ধে জানতে পেরে গিয়েছে। পরিতোষকে সে কিছুতেই মরতে দেবে না। মিশনকে ব্যর্থ করার জন্য সে হয়তো উঠে পড়ে লাগবে। রাঁচির মিশনের সাফল্যের জন্য মহিমাকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না। পিঙ্কি, পরিতোষের প্রতি তোমার দুর্বলতার কথা আমি জানি। আমি এও জানি যে মহিমাকে তুমি ঘৃণা করতে, তাকে ঈর্ষা করতে, কারণ পরিতোষ তাকে ভালোবাসত। মহিমার ওপর তোমার জিঘাংসা চরিতার্থ করার এবং পরিতোষের ওপর প্রতিশোধ নেওয়ার একটা সুবর্ণ সুযোগ তোমার হাতে চলে এলো। মহিমা খুন হবে, মিশন বেঁচে যাবে, সব সন্দেহ গিয়ে পড়বে পরিতোষের উপর। আর চোখে বিশালের দিকে তাকিয়ে অগস্ত্য মুচকি হেসে বলল, 1 ঢিলে 2 নয়, 3 পাখি। তুমি রথিজিৎ বাবুর বাগানবাড়ির কাছাকাছি ছিলে। মোবাইল ফোনের লোকেশন ট্রেস করে আমরা তা জানতে পেরেছি। পরিতোষ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে তুমি সেখানে উপস্থিত হও। পরিতোষ খেলাধুলো সরঞ্জামের দোকানে কাজ করে।
তুমি অস্ত্র হিসেবে একটা ক্রিকেট ব্যাট ব্যবহার করলে। গ্লাভস ব্যবহার করেছিলে বলে ব্যাটে কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকলো না, কিন্তু মহিমার নখের তলায় পরিতোষ ছাড়াও দ্বিতীয় কোনো ব্যক্তির স্কিন সেলস পাওয়া গিয়েছিল, তার সঙ্গে হাতাহাতির কারণে। তোমার ডিএনএ পরীক্ষা করলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে যে সেই ব্যক্তি তুমি। খুনের পর কোনো এক সময় আইপিএল এর পার্টি অফিসের পেছনে সযত্নে গর্ত খুঁড়ে তুমি ব্যাটটা লুকিয়ে ফেললে। ঘটনাচক্রে মহিমার খুনের 2 দিন আগেই স্পোর্টস ওয়ার্ল্ড থেকে ওই একই কোম্পানির একই রকমের একটা ব্যাট চুরি হয় বলে আমরা সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পারি যে সেটা ছিল নিছক একটা চুরি। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। মাথা উঁচু করে পিঙ্কি চিৎকার করে, পরিতোষকে আমি ভালোবাসি, কিন্তু আমি জানি সে কোনোদিনই আমার হবে না, আর যে আমার হবে না আমি তাকে আর কারোর হতে দেব না। আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই, কোনো অনুশোচনা নেই। মাস্টারজির সামনে কেউ আমাকে গ্রেফতার করার সাহস পাবে না। কথাটা সে বলল নিজেকে আশ্বস্ত করতে, কিন্তু তার গলাটা দুর্বল শোনালো। মাস্টারজি যে এতক্ষণ তার দিকে ফিরেও তাকায়নি। মাস্টারজি, মাস্টারজি, প্লিজ কিছু বলো মাস্টারজি, কিছু বলো। বিশাল ত্রিবেদী এতক্ষণে মুখ খুলল এবং বলল, অগস্ত, নিয়ে যান ওকে, আমার ডিনারের সময় পার হয়ে যাচ্ছে। ডিসকাস্টিং। বিশালের ওই একটি কথায় পিঙ্কির সমস্ত প্রাণ শক্তি যেন এক নিমেষে ফুরিয়ে গেল। সে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। নিজের কানকেও তার বিশ্বাস করতে কষ্ট হলো। সে হতবাক হয়ে কয়েক মুহূর্ত তার মাস্টারজির দিকে তাকিয়ে রইল। তারপরে কুর্তার হাতায় চোখের জল মুছে সে অগস্ত আর বিকাশের দিকে তাকিয়ে শুধু বলল, চলুন। বিকাশ পিঙ্কিকে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। এবার অগস্ত বিশালের উদ্দেশ্যে বলল, আমার ধারণা আপনার দলে আরও একটা বিভীষণ আছে। আপনারই দলের কেউ একজন পুলিশকে খবর দিয়েছিল যে শিবপুরের পার্টি অফিসে মিশনের আগে আপনার দলের কয়েকজন জড়ো হবে, যার ভিত্তিতে মার্ডার এর পরের দিন সকালে ওখানে পুলিশের রেড হয়। আমার মনে হয় না পিঙ্কি এ কাজ করেছিল। যাই হোক, আজ আসি। দলের ভেতরে গোয়েন্দাগিরিটা আপনাকেই করতে হবে। এবার ডিনারটা সেরে ফেলুন, আর মিডিয়াকে কি বলবেন সেটাও ঠিক করে নিন। বিশাল টিভির পর্দায় চোখ রেখে হাতের ইশারায় অগস্তকে বিদায় জানালো। অগস্ত যখন কমিশনার মল্লিককে ফোন করলো 12টা বাজতে, তখনও 5 মিনিট বাকি। কমিশনার কল রিসিভ করে বললেন, হ্যাঁ, কি ব্যাপার অগস্ত, এই অসময়ে? অগস্ত তাকে জানালো, আপনার দেওয়া 2 দিনের প্রথমটাই শেষ হতে আরো 5 মিনিট বাকি আছে স্যার। খুনিকে আমি ইতিমধ্যেই গ্রেফতার করেছি। টিভিতে আইপিএল কে নিয়ে এসব কি দেখাচ্ছে? খবরটা কি সত্যি? একটু পরেই বিশাল ত্রিবেদী মিডিয়ায় স্টেটমেন্ট দেবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে সবকিছু খুলে বলো। বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায়? বিশালের বাড়ির সামনে। সে কি অগস্ত, লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস। ভয় নেই স্যার, জঙ্গলমহলের বাঘ আপাতত ভিজে বেড়াল হয়ে আমার পরামর্শ মতোই কাজ করছে। আপনাকে সব কথা গুছিয়ে বলবো স্যার, কিন্তু কোথাও একটা ডিনার সেরে নিয়ে আগে তারপর আপনার কাছেই আসছি। আজ কাহনে শুনলেন সৌরভ মুখার্জির অগস্ত পুরকায়স্থ সিরিজের কাহিনী প্রেম, পাপ ও একটি অসময়ের মৃত্যু অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। যারা সময় নিয়ে ধৈর্য ধরে 2টি পর্বই শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই গল্পে বেশ কিছু রাজনৈতিক ঘটনার সাথে কল্পনার মিশেল ঘটিয়ে লেখক যে কাহিনীর অবতারণা করেছেন
তার সাথে বাস্তবের কোনো মিল নেই। কাজেই গল্পটিকে গল্প হিসেবেই নেবেন আশা করি। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।